সাউন্ড দিছে। আসসালামু আলাইকুম, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা আসসালামু যাচ্ছে। আলাইকুম স্যার। কয়জন আসসালাম। 76 স্টুডেন্ট। আচ্ছা, আমাকে কি জীবনে দেখছেন? জি স্যার। ক্লাস জি করেছি স্যার, আপনার। আপনার আমাদের কিছু ক্লাসে দেখেছি ভিডিও স্যার। দেখছি স্যার, ফেসবুকে স্যার, আপনার সেমিনার পেজ থেকে ক্লাসগুলো স্যার। দেখেছি। নো স্যার। ও আচ্ছা, আপনাদের সাথে আমার শিডিউল ক্লাস হয় নাই? এটা কি নতুন ব্যাচ? নো স্যার, কোনো শিডিউল ক্লাস হয় নাই। জি স্যার, এটা নতুন ব্যাচ। ও আচ্ছা, তো সবাই আমার কাছে এখানে নতুন, তাহলে তো আমার ক্লাস পান নাই, আজকেই ফার্স্ট পাইছেন তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে চিনে নেন। আর আমি মনে হয় আপনাদের খুব ভালো ক্লাস নিতে পারবো না, কারণ এই হচ্ছে ফার্স্ট দেখা, এর আগে মনে হয় দেখা হয় নাই। আগে ইউজ টু হন, তারপরে আস্তে আস্তে ভালো লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসেন আমরা দেখি এখানে কি বলছে। পার্সেন্টেজের রিটেন, তার মানে আপনাদের পার্সেন্টেজের এমসিকিউ হয়ে গেছে। সুতরাং চলেন আমরা দেখি। এটা 2022 সালে এডির কোশ্চেন, তার মানে বুঝতে পারছেন খুব ভালো একটা কোশ্চেন। কি বলছে দেখেন, এভরি ইয়ার মিস্টার কালাম সেভস টাকা 5400। তার মানে প্রতি বছর মিস্টার কালাম সেভ করে হচ্ছে 5400 টাকা। হুইচ ইজ যা কিনা, মানে হুইচ এর সাবজেক্ট কি, এই 5400 টাকা, এই 5400 টাকা ইজ হয় 15%, 15% অফ হিজ অ্যানুয়াল ইনকাম। তার মানে এই 5400 টাকা তার বাৎসরিক ইনকামের 15% এর সমান। লাইনটা কি বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। জি স্যার। তার মানে যে সে যে 5400 টাকা ব্যয় সেভ করে, সে যে 5400 টাকা সেভ করে, সেই সেভিংস এর 5400 টাকা তার বাৎসরিক মোট ইনকামের 15%-এর সমান। তাহলে বাকি কত পার্সেন্ট সে খরচ করে ফেলে বুঝতেই পারছেন। এখন আসেন, খরচ কি করে না করে সেটা জানা দরকার নাই। মিস্টার রহিম স্পেন্ড টাকা 2800। মিস্টার রহিম নাকি 2800 টাকা ব্যয় করে মান্থ, প্রতি মাসে মিস্টার রহিম 2800 টাকা ব্যয় করে। তার মানে এই হুইচের সাবজেক্টটা কোনটা, এই 2800 টাকা যা কিনা, তার মানে এই 2800 টাকা ইজ হয় 87.5% অফ হিজ মান্থলি ইনকাম। তার মানে মিস্টার রহিম যে 2800 টাকা মান্থলি ব্যয় করে, এই ব্যয়ের টাকাটা, এই 2800 টাকা যেটা, এইটা তার মান্থলি ইনকামের 87.5% এর সমান। জানতে চাওয়া হয়েছে হু ইজ আর্নিং মোর, মানে কে বেশি টাকা আয় করে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এইখানে আপনার আনসার যেটা হবে সেটা এক্স্যাক্টলি একটা ফিগারে হবে না, আনসারটা হবে কম্পেয়ার করতে হবে কে বেশি টাকা ইনকাম করে। এখন এখানে দুইটা জিনিস, একটা দেখেন, প্রথমে যে মিস্টার কালামের কথা বলছে, কালামের আয়টা দেওয়া আছে ইয়ারলি, আর তারপরে মিস্টার রহিমের যে আয়ের কথা বলা আছে, মিস্টার কালামের আয় ইয়ারলি দেওয়া আছে, আর মিস্টার রহিমের আয়টা দেওয়া আছে হচ্ছে আপনার মান্থলি। মান্থলি। তার মানে দুইটা ইউনিট ভিন্ন ভিন্ন, দুইটাকে এক ইউনিটে নিয়ে আপনার কম্পেয়ার করতে হবে। হয়তো দুইজনকেই ইয়ারলি নিয়ে আসতে হবে, আর নয়তো দুইজনকেই মান্থলি নিয়ে আসতে হবে। আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি কম্পেয়ার করতে পারেন। তো ধরেন আমরা সবাই আয়টাকে মান্থলি আমরা কনভার্ট করে তারপরে কম্পেয়ার করব যে কে বেশি আয় করে। তো চলেন আমরা সেটা একটু দেখি। তো এখানে দেখেন হিয়ার, মানে এখানে মিস্টার কালাম সে সেভ করে 5400 টাকা, যা কিনা তার 15% বাৎসরিক আয়ের সমান। তাহলে এই টাকাটা আমরা কিভাবে বলতে পারি? দেখেন আমি একটু রাফ করে দেখাই। ভাই আমরা কি এটা বলতে পারি না যে এই 15% সমান হলো 5400 টাকা? তাহলে 15% সমান যদি 5400 টাকা হয়, তাহলে 1% সমান কত এবং 100% সমান কত? তাহলে 1% সমান আমরা বলতে পারি 5400 ডিভাইডেড হলো 15। অতএব 100% সমান যেটা, সেটা সমান আমরা বলতে পারি 5400 ডিভাইডেড 15 ইন্টু 100। তাহলে এই যে 100% সমান আমরা পেলাম, এটা কি বুঝাচ্ছে বলেন তো? অ্যানুয়াল ইনকাম। তার বাৎসরিক আয়। স্যার, ইয়ারলি ইনকাম। এক্স্যাক্টলি, তাহলে তার বাৎসরিক আয়। এখন
আমরা সবসময় আপনাদের বলে থাকি যে ইউনিটারি মেথডে করলে আপনার অনেকগুলো সময়, অনেক জায়গা ইত্যাদি প্রয়োজন। তো আমরা এই ম্যাথটাকে একটা কাস্টমাইজ ওয়েতে নিয়ে আসবো। তার মানে এই উপরের যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমরা লিখবো না, আমরা জাস্ট এই নিচের যে ফাইনাল লাইনটা এটা লিখবো। তো এটা কিভাবে লিখবো? আমরা লিখবো মিস্টার কালামস অ্যানুয়াল ইনকাম মিস্টার কালামস অ্যানুয়াল ইনকাম সমান ওই 5,400 টাকা, এটা 15%-এর সমান, তাহলে 15 দিয়ে ভাগ করলে 1%-এর সমান পাবো, আর 100 দিয়ে গুণ করলে 100% সমান পাবো। এই ক্যালকুলেশনটা করলে তার আমরা মান্থ ইয়ারলি ইনকামটা পেয়ে গেলাম। দেখেন আমরা কিন্তু এই পুরো এত বড় অংশটুকু লিখে নাই, জাস্ট ওই জিস্ট পয়েন্টটুকু এইটুকু লিখছি, এবং আপনারাও তাই করবেন। বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, এখন জি আমরা স্যার। একটু কাটাকাটি করে বলেন আমাকে এখানে কত হচ্ছে। 36,000 36,000। ওকে, থ্যাংক ইউ। আমরা 15, 54, তো মানে 30, এই যে দেখেন আমি কিন্তু কাটি নাই, আমি এভাবে কাইটা দেখাইতে পারতাম আপনাদের, হ্যাঁ, এভাবে কাটতে পারতাম, কিন্তু আপনারাও রিটার্নে এভাবে কাটবেন না। কাটলে কাটাকাটি যদি প্রয়োজন পড়ে অন্য জায়গায় করবেন, কিন্তু এই জায়গায় করতে চান না, তাহলে এটা দেখতে খুব উইয়ার্ড লাগে। রিটার্নের এই কাটাকাটি দেখলে আপনার উপর একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসবে। কেমন সেটা? সেটা হচ্ছে যে আপনি আসলে ক্যালকুলেশন খুব দুর্বল, এটা বুঝাবে পরীক্ষায়। কারণ এটা তো আর আপনার একাডেমিক পরীক্ষা না, এটা চাকরি পরীক্ষা, আপনাকে কিভাবে ছাঁটাই করবে সেই চিন্তা করা হয়। তাই যতদূর সম্ভব আপনারা এই কাটাকাটিটা না করে জাস্ট এক্সাক্ট ফিগারটা লেখার চেষ্টা করবেন। আসেন, আমরা তো বলেছিলাম তাদের ইনকামটা মান্থলি দেখাবো, কিন্তু পাইছি অ্যানুয়ালি। তাহলে আমরা এখন আবার বলতে পারি যে মিস্টার কালাম মান্থলি ইনকাম। দেখেন আমি যে ডট ডট দিছি না, আপনারাও চেষ্টা করবেন রিটেনে এই ডট ডটটা অ্যাপ্লাই কোনোভাবেই যাতে অ্যাপ্লাই না করেন, পুরাটা লিখবেন মিস্টার কালাম মান্থলি ইনকাম মান্থলি ইনকামটা তাহলে কত হবে? এই 3,600-কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দেই, তাহলে তার মান্থলি ইনকামটা পেয়ে যাব 3,000। 3,000 টাকা। আমরা এটা হাতে রেখে দিলাম, একটা অংশ পেয়ে গেলাম যে মিস্টার কালামের মাসিক আয় হলো 3,000 টাকা। এখন আমরা দেখব মিস্টার রহিমের মান্থলি ইনকামটা কত। মিস্টার রহিমস মান্থলি ইনকাম। মিস্টার রহিমস মান্থলি ইনকাম ওই যে আগের মতোই, কত পার্সেন্ট? 87.5%। হ্যাঁ, 87.5% সমান 2,800 টাকা, অতএব 1% সমান কত? 100% সমান কত? আমরা ওই লাইনটাই জাস্ট লিখবো। তাহলে 2,800 টাকা, এটা হলো 78.5%-এর সমান। তাহলে 78.5 দিয়ে ভাগ করে 2,800 1% সমান পাবেন। তার সাথে যদি 100 গুণ করে দেন, তাহলে আপনি কি 100% সমান, তার মানে তার মান্থলি মোট ইনকামটা পেয়ে যাবেন। এখন এই দশমিকটা আমরা একটু উঠায় দিব। দশমিকটা উঠাবো কিভাবে? দশমিকটা আমরা দেখেন, দশমিকের পরে এক গড়, তাহলে লব ও হর উভয়কে আমরা 10 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে হরকে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে হবে 875 পূর্ণ সংখ্যা হয়ে গেল। আর এখানে 2,800, এর সাথে 100 আছে, আবার আরেকটা 10 গুণ হবে। কেন 10? কারণ ওই যে দশমিক উঠানোর জন্য লব হরকে 10 দিয়ে গুণ করেছিলাম। বুঝা গেল? তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো? কাটাকাটিটা করলে 300। কত, 32 নাকি? জি স্যার, 3200। 32, 3,200 টাকা। তো এইটুকু দেখে আমরা বুঝতে পারলাম যে আসলে ইনকামটা কার বেশি? রহিমের। 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 তাহলে আমাদের আনসারটা হবে এইরকম, রহিমস ইনকাম ইজ মোর দেন কালামস। ডিসিশন আর কি, সিদ্ধান্ত। রহিমস ইজ মোর দেন কালামস।
কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? বুঝেন না এমন কেউ আছেন? না স্যার বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু নেক্সটে যেতে পারি। কি বলছে একটু দেখি যে ইন অ্যান ইলেকশন, একটি নির্বাচনে 30% অফ দ্য ভোটার্স ভোটেড ফর ক্যান্ডিডেট এ। একটা নির্বাচনে আপনার 30% ভোটার আছে যারা কিনা এ কে ভোট দেয়, ফাইন। হোয়ার ইজ, যেখানে 60% অফ দ্য রিমেনিং ভোটেড ফর ক্যান্ডিডেট বি। আবার ওই এ কে দেওয়ার পরে যারা থাকে বাকি তার আবার 60% ভোট দেয় হচ্ছে কাকে? বি কে। একটু খেয়াল করেন, আমরা একটু সাইটে দেখাই আপনাকে। ধরেন 100 জন ভোটার আছে বা 100x ভোটার আছে। এই 100x ভোটারের মধ্যে এ কে ভোট দেয় হচ্ছে 30%। তাহলে 100x এর 30% মানে কত? 30x। তাহলে এই 30x ভোট কাকে দেয়? এ ক্যান্ডিডেটকে দেয়। তারপরে যে রিমেনিং গুলো থাকে, তার মানে রিমেনিং ভোটার কত? 100x মাইনাস 30x। 30x তাহলে আপনার এই 70x ভোটারের সবাই আবার কি করে না? 60% বি কে ভোট দেয় নাই, তার 60% ভোট দেয় হচ্ছে বি কে। তাহলে 60% মানে হচ্ছে আপনার 70% of 6 তার মানে 42x ভোট। 42 এই 42x ভোট কাকে দেয়? বি কে দেয়। ঠিক আছে, ওকে। পরে আসি কি বলছে। দ্য রিমেনিং ভোটার্স ডিড নট ভোট। এবং বাকি যারা আছে তারা নাকি কাউকেই ভোট দেয় নাই। বাকি কারা? ওই আপনার 70x থেকে 42x বাদ দিলে কত থাকে দাদা ভাই? 28 42, এটা হ্যাঁ। তাহলে 28x। এই 28x এরা কি করে? এরা কাউকেই ভোট দেয় নাই, এরা কাউকে ভোট দেয় না। হ্যাঁ, ডিড নট ভোট। ওরা কাউকে ভোট দেয় না। ওরা কাউকে ভোট দেয় নাই। তাহলে টোটাল 100% হলো আপনার কিভাবে আসবে? 28x, 42x, 30x মিলে আপনি 100x ভোট পাবেন। তার মানে 100x ভোটের কে কাকে দেয় এবং আলটিমেটলি কাকে দেয় না, এই জিনিসগুলো আমরা পাইছি। এখন আসেন, আপনি তো ভেরিয়েবল ধরছেন, মানে এক্স ধরছেন। এক্স ধরা মানেই হলো আপনার সমীকরণ দাঁড় করাইতে হবে। এখন আপনার এইটুকু কাজ শেষ। এখন আপনার মাথায় আসতে হবে, আমি যে এক্স ধরে এইটুকু আসলাম, তাহলে আমার তো সমীকরণটা তৈরি করতে হবে। সমীকরণ সম্পর্কে তো আমি প্রশ্নে এখনো কিছু পাই নাই। এখন আমরা সামনে যেটা পাবো সেটা ধরে রাখেন, আপনি সমীকরণ সম্পর্কে সেই তথ্যটা পাবেন। চলেন দেখি কি বলছে পরে। তারপরে দেখেন বলছে যে ইফ, এখান থেকে আমাদের সমীকরণ তৈরি হচ্ছে। ইফ দ্য ডিফারেন্স মানে পার্থক্য স্যার বিটুইন, আরেকবার একটু বুঝাই দেওয়া যাবে কি হিসাব ক্যালকুলেশনটা? নিচের কোনটা? 28x। মানে 28x কিভাবে আসছে আমি এটা বুঝাইতে বলতেছেন? প্রশ্ন করে হারিয়ে গেলেন। জি স্যার, জি স্যার। মানে 28, তারা বলছিল যে বি কে ভোট দিচ্ছে কত? রিমেনিং। এ কে ভোট দিচ্ছে, খুব ভালোভাবে দেখেন। আপনি আমার সাথে কথা বলবেন এখন। টোটাল ভোটার কতজন? আপনি আনমিউট হয়ে আমার সাথে কথা বলেন, অন্যরা শুনুক। আপনি বলেন টোটাল ভোটার কতজন? স্যার টোটাল ভোটার টোটাল ভোটার 30%, স্যার। যে কোয়েশ্চেন করছেন শুধু সে আমার সাথে কথা বলেন, আনমিউট করে, আর অন্যরা মিউট হয়ে শুনেন। টোটাল ভোটার হলো 100x। তার মধ্যে 30% ভোট একে দিছে, তাহলে 100 এর 30% হচ্ছে 30x। তারপরে বলতেছে স্যার। রিমেনিং যারা আছে তাদের 60% দিছে বি কে। তাহলে 100 থেকে 30 বাদ দেন, আছে 70। 70 এর 60% দিছে বি কে, তাহলে 70 এর 60% হচ্ছে 42। তাহলে বি কে ভোট দিছে কত? 42। এখন বি কে দেওয়ার পরে আরো যে রিমেনিং আছে, বি কে দেওয়ার পরে আরো যে রিমেনিংটা আছে, বাকি ভোটার যারা আছে, তাহলে বাকি স্যার। ভোটারটা আপনি পাবেন কিভাবে? আগে 70 থেকে এই 42 বিয়োগ করে, আগে 70 থেকে এই 42 বিয়োগ করে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার রিমেনিং ভোটার। মানে বি কে দেওয়ার পরে যে রিমেনিং ভোটার সেটা হচ্ছে কত? 28x। এরা নাকি কাউকে ভোট দেয় নাই। এই জি 28x যারা, স্যার। তারা কাউকে ভোট দেয় নাই।
এখন বলতেছি ইফ দ্য ডিফারেন্স বিটুইন, তার মানে দুইজনের মধ্যে পার্থক্য, কোন দুইজন? দোজ হু ভোটেড ফর ক্যান্ডিডেট এ, যারা ক্যান্ডিডেট এ কে ভোট দিছে ওরা, এন্ড এবং দোজ হু ডিড নট ভোট ওয়াজ 1200, তার মানে যারা একে ভোট দিছে এবং যারা কাউকে ভোট দেয় নাই, এই যে কাউকে ভোট দেয় নাই মানে কত 28, এবং যারা একে ভোট দিয়েছে, এই দুইয়ের পার্থক্য তারা বলে দিছে কত? দুইয়ের পার্থক্য হলো 1200। 12%। তার মানে 12%। আমার ইকুয়েশন কিন্তু এখানে হয়ে গেছে। তার মানে একে দেওয়া ভোট এবং কাউকে ভোট দেয় নাই, এই দুইয়ের পার্থক্য হচ্ছে 1200। তার মানে আমরা দেখতে পাইছি যে এখানে একে ভোট দিছে কত 30x, এবং কাউকে ভোট দেয় নাই সেটা কত 28x। তার মানে এই যে 30x মাইনাস 28x, এই 2x দুইয়ের equal পার্থক্যই হলো 1200, আর এইটি আমাদের সমীকরণ, আর এইটি হলো আমাদের ম্যাথের প্রাণ। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের স্যার ম্যাথের ক্লিয়ার প্রাণ। স্যার, ক্লিয়ার স্যার। এখন জানতে চাওয়া হয়েছে কি, হাউ মেনি ইন্ডিভিজুয়াল, কতজন ব্যক্তি ওয়ার ছিল ইলিজিবল সক্ষম ফর কাস্টিং বুট, কাস্টিং বুটের জন্য কতজন সক্ষম ছিল ইন দা ইলেকশন, সেই ইলেকশনে। তাহলে কাস্টিং বুটের জন্য এই ইলেকশনে কতজন সক্ষম ছিল সেটা আমরা ধরেছিলাম 100x। তার মানে কাস্টিং বুটের জন্য 100x ওইখানে ছিল সক্ষম 100x, তাহলে আমাদের আনসারটা 100x। এখন জাস্ট x এর মানটা জানতে পারলে আমরা রিয়েল আনসারটা পাবো। তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছিল যে কাস্টিং বুটের জন্য কতজন অ্যাপ্লিকেবল ছিল, সেটা আমরা ধরে নেই। লেট কাস্টিং বুটার কাস্টিং বুটার্স সমান আমরা ধরে নিলাম 100x। এখন আসেন, তাহলে একে কতজন ভোট দিছে? ফর এ, আমরা একটু ছোট করে লিখি, জায়গা কম, মানে পরীক্ষার হলের জন্য। ফর এ একে ভোট দিয়েছে হচ্ছে 30%, তার মানে 30% অফ 100x। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার সেটা দেখানোর দরকার নাই, আপনি এই লাইনটা চাইলে স্কিপ করতে পারেন, যে লাইনটা এখন আমি লিখতেছি। 30x মানে হলো 30/100 অফ মানে ইন্টু, আর এখানে 100x, তাহলে 100 100 0 0 কাটা 30x। এই লাইনটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, ডিরেক্ট 30x লিখলেই পারেন। এখন আসেন, অতএব একে ভোট দিছে, দেওয়ার পরে রিমেনিং ভোটারটা আমরা এখন বের করব। রিমেনিং ভোটার, রিমেনিং ভোটার্স, ওই 100x মাইনাস 30x, তাহলে কত হয়? 70x। এই হচ্ছে আমাদের রিমেনিং ভোটার। এই রিমেনিং ভোটারের আবার কত পার্সেন্ট বাই 60%? কাকে ভোট দিয়েছে? রিমেনিং ভোটারের 60% ভোট দিয়েছে হচ্ছে বি কে। তাহলে ফর বি কত? 60% অফ রিমেনিং ভোটার কত ছিল আমাদের? 70x। তাহলে এটা ক্যালকুলেশন করলে 60% মানে 60/100, এই লাইনটা আপনি স্কিপ করতে পারবেন। অফ মানে ইন্টু, আর এখানে 70x, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গিয়ে 6 সাথে কত? 42x। 42। তাহলে বি কে এক্স্যাক্টলি ভোট দিয়েছে কত? 42x। এখন আসেন, তাহলে আবার রিমেনিং কত আছে? অতএব রিমেনিং ভোটার্স আপনার আগে কত ছিল? বি কে দেওয়ার আগে কত ছিল? 70x। বি কে দিছে কত? 42x। তাহলে 70x মাইনাস 42x, এটাই হচ্ছে আমাদের রিমেনিং ভোটার। তাহলে কত? 28x। এই যে ভোটারটা রিমেনিং 28x ভোটার, ওরা নাকি কাউকে ভোট দেয় নাই। তাহলে ডিড নট ভোটেড, মানে কাউকে ভোট দেয় নাই, সেই সংখ্যাটা হলো 28x। এখন আমাদের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল এইরকম যে একে ভোট দিয়েছে এবং কাউকে ভোট দেয় নাই, এই দুইয়ের পার্থক্য অ্যাকর্ডিং টু দা প্রবলেম, এটা পুরাটা লেখার চেষ্টা করবেন, এটিপি লিখবেন না, পুরাটা লিখবেন রিটেন পরীক্ষায়। তাহলে তারা বলতেছিল একে ভোট দিয়েছে কতজন? 30x, এবং কাউকে ভোট দেয় নাই কতজন? 28x। এই দুইয়ের পার্থক্য তারা বলে দিছে কত? 1200।
এখন আমাদের উদ্দেশ্য কি? ওই যে 100x ধরেছিলাম ওই x এর মানটা বের করা। তার জন্য আমাদের উদ্দেশ্য কি? ইকুয়েশনটা তৈরি করা। এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করছি কার জন্য করেছি? এতগুলো কাজ শুধু ইকুয়েশন। এই ইকুয়েশনটা ডেভেলপ করার জন্য, নাথিং এলস। আমাদের ইকুয়েশন sir. হয়ে গেছে, এখন আমাদের ম্যাথ শেষ। তো এখন 2x সমান 1200, অতএব x এর মান আমরা ডিরেক্ট 600 লিখতে পারি। এই যে এই সব লাইনগুলো আপনারা সবসময় স্কিপ করবেন। এই যে লাইনটা আমি লিখলাম, এটা না লিখে ডিরেক্ট এখানে আপনি কি করে ফেলবেন? 600 টাকা লিখে ফেলবেন, 600 লিখে ফেলবেন। অতএব আমাদের রিকোয়ার্ড আনসার যেটা ছিল, রিকোয়ার কাস্টিং ভোটার্স আমাদের ছিল 100x, আর x এর মান কত? 600। তাহলে 600000। তাহলে আনসার আলাদা করে আনসার লিখে দিবেন। ওই আশেপাশে এই যে এইভাবে আনসার লিখে দেওয়ার যে প্রবণতা, এগুলো থেকে বের হয়ে আসবেন, এসব করা যাবে না। তাহলে 600 মানে কি? মানে 60,000। বুঝেন নাই না? না বুঝলে আসলে আমার এর চেয়ে বেশি কিছু করার নাই, আমি যথেষ্ট পরিমাণ করলাম স্যার আপনাদের বুঝতে বোঝানোর। জি পেরেছি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝছি স্যার। স্যার কোশ্চেনটাকে ভালোভাবে বুঝতে হবে, তারপরে ম্যাথ করতে হবে। চার্জার আছে কিনা? চার্জারটা দিয়ে আসো। স্যার স্যার বলেন স্যার। স্যার বুঝলেন আবার বলেন। 600 সাল স্যার 100 স্যার। আপনার কথা ভাই আমি বুঝতেছি না, আরেকবার সুন্দর করে বলেন, সাউন্ডটা ক্লিয়ার আসছে না। আপনার নেটওয়ার্ক অন্যরা কেউ বুঝলে ওনার প্রশ্নটা আমাকে শোনান তো। স্যার ওনার কথা স্যার, বোঝা আমরা যাচ্ছে না, বুঝতে মনে হয় পারিনি। নেটওয়ার্কের স্যার প্রবলেম। আমরা বুঝতে পারি নাই। স্যার 100টা কিভাবে গুণ হলো? 100টা? স্যার 100টা গুণ কিভাবে হলো গুণ স্যার। হলো 600 সাথে, এটা মনে হয় ও জিজ্ঞেস করতে আচ্ছা চাচ্ছি। আচ্ছা, 600-র সাথে 100 কিভাবে গুণ হলো? মানে আপনি জি দেখেন স্যার। না, আপনার আনসার কি ছিল? আপনি ধরেছিলেন কি টোটাল কাস্টিং বুটার কতজন ধরেছিলেন? এই যে 100x ধরেছিলেন না টোটাল কাস্টিং বুটার। জি জি আপনার জি স্যার আনসার তো 100 এইটাই, আপনার আনসার তো এইটাই, 100x ই তো আপনার আনসার, কিন্তু এটা তো আর এক্স্যাক্টলি আনসার না। তাহলে ডিস্টার্ব এক্স এর করতেছে ভ্যালু। কি? এক্স এর মানটা বের করতে হবে, আর এক্স এর মান বের করার জন্য তো আমরা এত অঙ্ক সজ্জা আচ্ছা করছি, স্যার। এত কিছু আয়োজন করছি। অতএব আলটিমেটলি গিয়ে আমি এক্স এর মান পেয়ে গেছি কত? 600। তো এক্স এর মান 600 পেয়ে গেছি, তার মানে আমার জি স্যার, বুটার কত? স্যার। 100 ইন্টু 600। থ্যাংক ইউ স্যার। আর আরেকটা কথা আপনাদের সাথে হয়তো আমি বলেছি বা অন্য টিচার হয়তো বলে থাকবে যে কেন 100x ধরতে হয়, কখন, কি কারণে। আসেন তাহলে আমরা স্যার, নেক্সট। স্যার আমাদের রিটেন এক্সামের জন্য কতটুকু জায়গা দেওয়া থাকে একটা ম্যাথ করার জন্য? আচ্ছা, যেহেতু বলেছেন তাহলে সেই ডিসকাশনটা করে নেই। পেজ ডিস্ট্রিবিউশন আমি প্রথমে একবার চিন্তা করেছিলাম বলবো। দেখেন আপনার প্রতিটা ইদানিং লাস্ট পরীক্ষাও আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রিটেনের জন্য আপনার খাতাটা একদম ফিক্সড করে দিছে। ধরেন এই হচ্ছে একটা পেজ, একটা ম্যাথের জন্য একটা পেজ পাবেন, 5টা ম্যাথ হলে 5টা, 6টা হলে 6টা। আবার এখানে বলা থাকবে রোমান সংখ্যা এ দিয়ে বলা থাকবে, অথবা এরকম এ বলা থাকবে, আর নয়তো রোমান সংখ্যা 1 থাকবে। আবার এদিক দিয়ে আপনার একটু জায়গা খালি টালি রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন পেজটা কত ছোট হয়ে গেল। এরকম একটা পেজ পাবেন, এই পেজের মধ্যে আপনি ম্যাথটা আঁটাবেন, আপনাকে এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না, এইটুকুর মধ্যে শেষ করতে হবে। এই একটা পেজটার মধ্যে আপনার এই ম্যাথটা শেষ করবে, একটা পেজের মধ্যে। এখন আপনি যদি স্যার এখান থেকে মনের আনন্দে লিখতে শুরু করেন, তো দেখলেন এখানে এসে ম্যাথ ভুল হয়ে গেছে, পুরোটা কাটতে হবে। তখন এখান দিয়ে আবার করতে যাবেন, দেখবেন যে জায়গা শেষ হয়ে গেছে, আর করতে পারতেছেন না। আপনি ম্যাথটা পারেন কিন্তু আর সমাধান করতে পারলেন না, কেন? জায়গা নাই। তাহলে আপনার উচিত কি? আপনার উচিত হলো, এটাকে বলা হয় কনজারভেটিভ পলিসি, মানে রক্ষণশীলতার নীতি। একটা পেজকে এরকম অর্ধেক করে ফেলবেন, করে এরকম 2টা পেজ বানায় ফেলবেন। 2টা পেজ বানিয়ে এইখান থেকে আস্তে আস্তে ছোট ছোট করে লেখার চেষ্টা করবেন। লেখা বড় থাকলেও ছোট হয়ে যাবে, যেহেতু জায়গা কম, এটা আপনার মানসিক প্রেশারে এমনি ছোট হয়ে যাবে। তখন কি হবে? আপনি ধরেন এখানে ম্যাথ শেষ হয়ে গেলো, এখানে অনেক জায়গা খালি, সমস্যা নেই, এখানে আপনি চাইলে রাফ করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। ম্যাথ ভুল হয়ে গেছে, আবার এখান থেকে শুরু করতে পারবেন, এখানে আবার নতুন পেজ অপেক্ষা করতেছে। অথবা অনেক বড় ম্যাথ এখানে শেষ হলো না, আবার এখান থেকে শুরু করতে পারবেন। তার মানে এরকম রক্ষণশীলতার নীতি অবলম্বন করে এখন থেকে আপনি নিজেই বাসায়
যে নোটগুলো করতেছেন তাও এইভাবে খাতা ডিস্ট্রিবিউশন করে লেখার চেষ্টা করবেন। যে কোনো ক্লাসেরই নোট আপনি একটা খাতা এভাবে ভেঙে ভেঙে করার চেষ্টা করবেন, তাহলে আপনার পরীক্ষার হলে এই যে ঝামেলাগুলো, এই ঝামেলাগুলোতে পড়লেও আপনি নিজেকে উতরাইতে পারবেন। স্যার তারপর মাঝখান দিয়ে কি দাগ দেওয়া যাবে বা পেন্সিল পেন্সিলে দিয়ে দাগ করে? দিবেন, দাগ দিলে তো সমস্যা নাই। পেন্সিলে দাগ জি দিবেন, দাগ না দেন, খাতাটা একটা পেন্সিলে দাগ দিবেন, সমস্যা কি? জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক আপনার ইউ যদি সো মাচ। সংশয় থাকে, পেন্সিলটা দাগ দেওয়ার পর যদি ভয় লাগে, তারপরে লেখা শেষ হলে মুছে ফেলবেন। আর মুছার দরকার নাই, এটা সমস্যা নাই তো। বুঝা গেল? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম। একটা বলবেন, দুইটা বলা যাবে না। আচ্ছা স্যার, স্যার হচ্ছে গিয়ে আমার স্যার বেসিক, আমি বেসিক একটু দুর্বল স্যার, আর নতুন জয়েন করেছি। তো স্যার আমি তো প্রিলি অংশটা ভালো করে শেষ করিনি, যার কারণে আজ আমি রিটেন ক্লাসটা খুব একটা ধরতে পারতেছি না। আমার জন্য যদি একটু পরামর্শ দিতেন। পরামর্শ হলো, যারা ম্যাথটা ধরতে পারতেছেন না তাদের জন্য তো দেখলেন আমি ওই দিক দিয়ে গ্রাফ একে আগে বুঝাই নিচ্ছি ভালো করে ম্যাথটা। এর জন্য আপনি পিলি কতটুকু করছেন না করছেন সেটা খুব বেশি ভেরি করবে না। আর আমি ওইভাবেই দেখাচ্ছি যাতে করে, যেহেতু আগের লেকচারটা আমি নেই নাই, তো ওইখানে অনেক বেসিক টেসিক কথাবার্তা ছিল, সেটা সমস্যা নাই, যতটুকু আপনারা গ্যাদার করেছেন চলবে। আর এই প্রত্যেকটা ম্যাথের জন্য আপনার যা প্রয়োজন, যতটুকু বোঝার জন্য প্রয়োজন, আমি ততটুকু দিচ্ছি, সমস্যা নাই। আমাকে বলেন আগের কোশ্চেনটা কি বুঝেন নাই? স্যার আমি প্রথম দুইটা আসলে ক্যাচ করতে পারিনি স্যার, আমি আসলে বুঝতে পারতেছি না আসলে। হুম, আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে থাকেন, বুঝে যাবেন। হ্যাঁ, যে জায়গায় না বুঝবেন, যে জায়গাটা বুঝেন নাই সেটা কোয়েশ্চেন করতে হবে। ধরেন আমি কেন 100x ধরলাম, কি কারণে ধরলাম বুঝেন না, এটা প্রশ্ন করতে হবে যে এই জন্য বুঝি না, এটা একটু বলে দেন। আপনি এক্স ও ধরে ম্যাথ করতে পারবেন, যা ইচ্ছা তা ধরে ম্যাথ করতে পারবেন, কিন্তু কেন 100x ধরছি তারও একটা কারণ আছে। হ্যাঁ? আচ্ছা, জি স্যার। ধরেন প্রশ্নে, আমি আবারও বলি, এইগুলো একাধিকবার বলছি, প্রশ্নে যদি পার্সেন্ট কথাটা উল্লেখ থাকে তাহলে 100x ধরে ম্যাথ করবেন, তাহলে ম্যাথটা পূর্ণ সংখ্যায় আগাবে। আর যদি এক্স ধরে করেন তাহলে ম্যাথটা দশমিক সংখ্যায় আগাবে বা ফ্র্যাকশনে আগাবে, আপনার করতে ফ্র্যাকশন খুব আগাবে। ভালো লাগবে। ফ্র্যাকশনে ম্যাথ করতে খুব বিরক্ত লাগে, তাই আপনি পার্সেন্টেজ যদি থাকে, প্রশ্নে কথাটা উল্লেখ থাকে, তাহলে 100x ধরে করবেন। আর প্রশ্নে যদি ফ্র্যাকশন কথা উল্লেখ থাকে, ফ্র্যাকশন, তাহলে আপনি এক্স ধরেও করতে পারবেন। আর এক্স না ধরে তার চেয়েও আরেকটা সহজ সিস্টেম আছে, ইন্টিজারে মানে পূর্ণ সংখ্যায় যদি আগাইতে চান, যে কয়টা ফ্র্যাকশন থাকবে সেই কয়টা ফ্র্যাকশনের হরের লসাগু, এলসিএম, লসাগু ধরে করবেন। হরের হরের লসাগু ধরে করবেন, তাহলে আপনার ওই ম্যাথটা অপূর্ণ সংখ্যায় আগাবে। এগুলো আসলে আমরা দেখাবো, সমস্যা নেই। আপাতত এইটুকুই বললাম যে ধরার বিষয়টা কখন কি ধরবেন, এই জায়গাটা। ঠিক দুইটা ক্লাসের রেকর্ডেড আছে, এখান থেকে উনি দেখে নিলে উনি আরো ভালোভাবে কাজ করতে হ্যাঁ, পারবে। এটিপিটা কি? এটিপিটা বুঝলাম না। স্যার তার থেকে বড় কথা ম্যাথ গুলো একটু ক্রিটিক্যাল টাইপের, আর প্রশ্নগুলো একটু ডিপলি বুঝতে হয়, এজন্য একটু ম্যাথ গুলো ধরতে একটু সময় লাগে যারা বেসিক লেভেল আছে তাদের জন্য হ্যাঁ, আর কি। এই জন্য দেখেন আমি কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করছি, জি তারপরে স্যার, আবার আপনার এটাকে জি স্যার। আক্ষরিক অনুবাদ করছি, আবার পরে ভাবানুবাদ করছি। এটা একটু ধরে নেবেন, আপনারা একটু ভালো করে মনোযোগী হবেন। দেখেন এখানে কি বলছে, যে ইন এ কান্ট্রি, একটি দেশে 60% অফ মেল, 60% মেল, কার 60%? সিটিজেন, মেল সিটিজেনের 60%, এন্ড এবং 70% অফ ফিমেল সিটিজেন, এবং ফিমেল সিটিজেনের 70%। আর হয় কি হয়, ইলিজিবল, সক্ষম, কিসের জন্য সক্ষম? টু ভোট, ভোট দিতে সক্ষম। তাহলে এটা ভাবানুবাদ কি হচ্ছে, একটা দেশে যে পরিমাণ ফিমেল মানে যে পরিমাণ মহিলা, যে পরিমাণ মানে যে পরিমাণ পুরুষ ভোটার আছে, পুরুষ যে ভোটার এবং পরিমাণ 70% মহিলা ভোটার ভোট দিতে সক্ষম। হ্যাঁ, যে পরিমাণ পুরুষ ভোটার আছে তার 60%, এবং যে পরিমাণ মহিলা ভোটার আছে তার 70%, এরা ভোট দিতে সক্ষম। সহজ কথা, এরা ভোটার। আপনার দেশে যদি 100 জন পুরুষ থাকে তার মধ্যে 60 জন এরা ভোটার, আর 100 জন যদি মহিলা থাকে তার মধ্যে 70 জন এরা ভোটার। এখন প্রশ্ন হলো, এখন ওরা কি সবাই ভোট দিতে আসছে কিনা, এটা আমরা একটু সামনে যাই, পরে কি বলছি। 70% অফ মেল সিটিজেন, মেল সিটিজেনের 70% ইলিজিবল, মানে যারা সক্ষম টু ভোট, ভোট দিতে সক্ষম, এরকম মেল সিটিজেনের 70% ভোটেড, ভোট দিয়েছিল। তার মানে ভোট দিতে সক্ষম, সহজ কথায় মেল ভোটার যারা, তারা সবাই ভোট দেয় নাই, মেল ভোটারের আবার 70% নির্বাচনের সময় ভোট দিয়েছে। এন্ড এবং 60% অফ দ্য ফিমেল সিটিজেন ইলিজিবল টু ভোট, মানে 50% অফ ফিমেল সিটিজেন ইলিজিবল টু ভোট, মানে যে মহিলারা ভোট দিতে সক্ষম, মানে মহিলা ভোটার যারা আছে তাদের আবার সবাই ভোট দেয় নাই, তাদের 60% ভোট ভোটেড, ভোট দিয়েছে। এখন জানতে চাওয়া হয়েছে
হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন, কত ফ্র্যাকশন সিটিজেন ভোটেড ডিউরিং দ্য ইলেকশন। সহজ কথায় এখানে আনসারটা জানতে চাইছে ফ্র্যাকশনে। এখন কেমন ফ্র্যাকশন, তারা বলতেছে যে কতজন কাস্টিং ভোটার নির্বাচনের সময় ভোট দিয়েছে যারা আর কি, তারা মোট সিটিজেনের কত অংশ, যারা নির্বাচনের সময় ভোট দিয়েছে ওরা মোট সিটিজেনের কত অংশ, মানে এটা ফ্র্যাকশন জানতে চাইছে। তাহলে খেয়াল করেন আপনার আনসারটা জানতে চাইছে ফ্র্যাকশনে। তো ফ্র্যাকশন মানে আমরা একটা সূত্র জানি, টার্গেট বাই বেস, এটা হচ্ছে ফ্র্যাকশন। আর পার্সেন্ট মানে হলো টার্গেট বাই বেস ইন্টু 100। তো ওই জায়গায় আমরা যখন পার্সেন্টেজের বেস এবং টার্গেট শিখাই তখন যে ইন্ডিকেটর গুলো বলে দেই, ফ্র্যাকশনের ক্ষেত্রে বেস এবং টার্গেট চিনার সিস্টেম একটাই। তাহলে আপনি দেখেন ফ্র্যাকশনের বেস আপনি কিভাবে চিনবেন, ইন্ডিকেটরটা কোথায়? ফ্র্যাকশনের বেস চিনবেন এইভাবে যে হোয়াট ফ্র্যাকশন অফ, এরপরে হোয়াট ফ্র্যাকশন অফ এরপরে যা থাকবে তাই ফ্র্যাকশনের বেস হবে। তাহলে হোয়াট ফ্র্যাকশন অফ এরপরে কি আছে, দা সিটিজেন্স, দা সিটিজেন্স, তাহলে টোটাল সিটিজেন হবে আপনার কি বেস, ওই দেশের টোটাল সিটিজেন হবে আপনার কি বেস। তারপরে ভোটের ডিউরিং দ্য ইলেকশন, তার মানে যারা নির্বাচনের সময় ভোট দিয়েছিল এদের মোট ভোটার যারা, এরা হবে আমাদের কি টার্গেট। তাহলে কতজন মানুষ নির্বাচনের সময় ভোট দিয়েছে সেটা আমার বের করতে হবে, আর আমার টোটাল সিটিজেন কত সেটা জানতে হবে। তাহলে টোটাল সিটিজেন মানে কি মেল প্লাস ফিমেল, তার মানে আমার মেল এবং ফিমেল ধরতে হবে। যেহেতু পার্সেন্টেজ আছে আমি ধরার বিষয়টা কিভাবে ধরবো দেখেন, লেট ধরে নেই মেল। আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা, তারা বলতেছিল যে একটা দেশে, আগে বাংলাটা বুঝেন, আমি এখানে আপনাদের গ্রাফটা দেখাই, আমার মনে হয় আজকে লেকচার শেষ স্যার করতে পারবো না। বেস, স্যার বেসের বিষয়টা, স্যার বেসের আর ওই যে ইয়ের টার্গেটের বিষয়টা স্যার। আচ্ছা, সহজ কথা এটা চিন্তা করেন, আপনার কাছে ফ্র্যাকশন জানতে চাইছি, তাহলে ফ্র্যাকশনের সূত্র হলো টার্গেট বাই বেস। তাহলে এখানে বেসটা কি হবে এটা আগে জানেন, বেস হবে হোয়াট ফ্র্যাকশন অফ, এরপরে যা থাকে তা বেস হবে আপনার। হোয়াট ফ্র্যাকশন অফ এরপরে কি আছে দেখেন, দা সিটিজেন্স, তাহলে আপনার বেসটা হবে কি সিটিজেন, মোট সিটিজেন। তাহলে একটু অপেক্ষা করেন, মোট সিটিজেন কারা আমরা একটু বলি। ধরে নেই লেট মেল ভোটার্স, এখানে মেল সিটিজেনটা আমরা ধরে নেই, মেল সিটিজেন, মেল সিটিজেন আমরা ধরে নিলাম 100x। মেল সিটিজেন যদি 100x ধরি এন্ড, এবং ফিমেল সিটিজেন, ফিমেল সিটিজেন আমরা ধরে নিব 100y। সেম ভেরিয়েবল ধরা যাবে না, কারণ নারী পুরুষ আলাদা জিনিস। আর যখন আমরা ভিন্ন ভিন্ন ভেরিয়েবল ধরবো তখন এখানে এন্ড কথাটা ইউজ করব, আর যদি সেম ভেরিয়েবল ধরি তাহলে অর ইউজ করব। আসেন আমি কিন্তু আমার ওই দেশের মেল এবং ফিমেল সিটিজেন সংখ্যাটা জেনে গেছি, তাহলে আমার ফ্র্যাকশনের বেস কিন্তু হয়ে গেছে কি মেল প্লাস ফিমেল, এটাই হলো আমাদের কি টোটাল সিটিজেন। এটাই কি ওই দেশের টোটাল সিটিজেন না? তাহলে আমাদের যেটা ফ্র্যাকশন জানতে চাইছিল, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন ভোটেড ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনে যারা ভোট দিয়েছিল তারা মোট জনগণের কত অংশ। তাহলে মোট জনগণ কত এটা আমরা আপাতত জানলাম 100x + 100y। এখন আমার জানতে হবে ওই মোট জনগণের কতজন নির্বাচনের সময় ভোট দিয়েছিল সেটা এখন বের করতে হবে, সেটাই হবে আমাদের টার্গেট। আসেন তাহলে সেটা বের করি। এখন আসেন এই মেল সিটিজেন এবং ফিমেল সিটিজেনের সবাই তো আর ভোটার না, বলেন তো মেল সিটিজেনের ভোট মধ্যে ভোটার কত পার্সেন্ট? 60%। 60% স্যার। 60%। 100x minus মেল ভোটার্স কত পার্সেন্ট? 60%। 60% অফ কি 100x। টোটাল যে আমাদের 100x মেল আছে তার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা জানি এটা হবে 60x। কিভাবে ক্যালকুলেশন করলে 60x হবে এর আগে দেখাইছি। 60% মানে হলো 60/100, 100 100 কাটা যাবে 60x। এখন আসি তাহলে ফিমেল ভোটার কতজন আছে? ফিমেল ভোটার হচ্ছে আপনার কত পার্সেন্ট বলেন তো? 70%। তাহলে 70%। ফিমেল সিটিজেন পার্সেন্ট অফ ফিমেল সিটিজেন, ফিমেল সিটিজেন হলো 100y। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 70y। 70y এবং 60y এটা বুঝেন না এমন কেউ আছেন? ওই যে আপু বলছিলেন যে আমার একটু বুঝতে সমস্যা হয়, আপনি কি এই ক্যালকুলেশন গুলো বুঝছেন যে 70x এবং 60x কিভাবে আসছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আপু আপনি বলেন তো, তাহলে আমার এই 60x এটা আসলে কি বোঝাচ্ছে আর এই 70y এটা আসলে কি বোঝাচ্ছে?
68 হচ্ছে এক্স হচ্ছে ফিমেল ভোটার, 70 ওয়াই হচ্ছে, না 60 এক্স হচ্ছে মেল ভোটার, 70 এক্স হচ্ছে ফিমেল ভোটার। ইয়েস, এক্স্যাক্টলি। এখন সবাই তো আর নির্বাচনের সময় ভোট দেয় নাই, দিছে? না না স্যার। তাহলে এখন আসি আমরা নির্বাচনের সময় কারা ভোট দিয়েছে ওটা একটু বের করি, যে ভোটারের মেল ভোটারের কতজন ভোট দিয়েছে এবং ফিমেল ভোটারের কতজন ভোট দিয়েছে। দেখেন নির্বাচনের সময় আপনার যারা আপনাদের আসলে আমি জানি না আপনারা এটা জানেন কিনা বা শিখছেন কিনা, কাস্টিং ভোট, পুল ভোট, এই জিনিসগুলো কি ক্লিয়ার? আপনারা এটা জানেন? না স্যার, জানি না স্যার, পরিচিত না। না স্যার। এটা তো 1 নম্বর লেকচারে ছিল, একটা ম্যাথ ছিল এরকম, এটা না জানলে করতেই পারবেন না। স্যার আচ্ছা একটু যাই আপনি হোক, বলে দেন স্যার। এটা আমি ছিল। হ্যাঁ, আমি এই ম্যাথটা শেষ করে তারপরে আসি, কাস্টিং ঠিক এবং আছে স্যার, এগুলো ঠিক পরে আছে বুঝাই। স্যার। গত ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা, আমি আসতেছি। তাহলে দেখেন এখানে আমরা এখন লিখব মেল কাস্টিং ভোটার, মেল কাস্টিং ভোটার্স। এখন আসেন, মেল কাস্টিং ভোটার মানে কি? যারা মেল ভোটারের, সবাই তো আর ভোট দেয় নাই, মেল ভোটারের কত পার্সেন্ট ভোট দিয়েছে নির্বাচনের সময়? 70%। 70%। এই যে দেখেন লেখা আছে 70% অফ মেল সিটিজেন এলিজিবল টু ভোট। এই অংশটুকুর অর্থ হলো মেল ভোটার যত আছে তার 70% ভোট দিয়েছিল। তাহলে মেল ভোটার আছে কতজন? তার 70%, তার মানে 70% অফ মেল ভোটার। বলেন তো মেল ভোটার কত? 60x। 60x। তাহলে এটা যদি আমরা গুণ করি, 70% মানে হলো 70/100, অফ মানে হলো ইনটু, আর এখানে হলো 60। ক্যালকুলেশন করেন, 0 0 কাটা, 6 7 42x। তার মানে নির্বাচনের সময় আসলে মেল যারা ভোটার তাদের 42x আসলে নির্বাচনের সময় ভোট দিয়েছিল। এখন তাহলে আমরা আসি যে ফিমেল ভোটারের কতজন নির্বাচনের সময় ভোট দিয়েছিল? ফিমেল, স্যার ওইখানে ক্যালকুলেশনে 60 এর উপরে এক্স দিলে কি স্যার ভুল হবে? আরে এক্স দেই নাই আমি, মিয়া বলে ও দিয়ে না ও দিলে আচ্ছা মহা আচ্ছা। হবে। থ্যাংক ইউ আপনাকে। কাস্টিং ভোটার্স। এখন আসি, তাহলে মেল ভোটারের, ফিমেলের তো সবাই নির্বাচনের সময় ভোট দেয় নাই, কত পার্সেন্ট ভোট দিছে? এই যে 60%। 60% অফ দ্য ফিমেল সিটিজেন এলিজিবল টু ভোট। এইটুকুর অর্থ হলো ফিমেল যারা আছে তার 60% নির্বাচনের সময় ভোট দিয়েছে। তার মানে 60% অফ 70y। ইয়েস। তাহলে এইবার যদি আমি একটা লাইন শর্ট করে 6 7 42y বলি, ভুল হবে? সমস্যা হবে কোনো বুঝতে? না স্যার, একই না 42 স্যার। হবে স্যার। না স্যার। আপনারা কি বুঝতে পারছেন আমাদের টার্গেট যে জি হয়ে স্যার। গেল? এই হলো জি আমাদের মেল ভোটার প্লাস এই হলো আমাদের ফিমেল ভোটার, এই দুইটার যোগফলে আমাদের ওই ফ্র্যাকশনের টার্গেট। স্যার এটা হচ্ছে যারা আমাদের ভোটে অংশগ্রহণ করছে তাদের ক্যালকুলেশন, মোট হ্যাঁ, যোগফলটা, মোট yes. কতজন ভোটে অংশ মোট নিয়েছে? কতজন। হ্যাঁ, তাহলে এটা আমরা এখন লিখবো, অতএব টোটাল কাস্টিং ভোটার, টোটাল কাস্টিং ভোটার্স, টোটাল কাস্টিং ভোটার্স হচ্ছে আমাদের 42x প্লাস 42y। অতএব আমাদের ফ্র্যাকশন জানতে চাইছিল, রিকোয়ার্ড ফ্র্যাকশন সেটা হচ্ছে আপনার, ফ্র্যাকশনের টার্গেট হচ্ছে 42x প্লাস 42y, যারা নির্বাচনের সময় ভোট দিয়েছিল। এই যে নির্বাচনের সময় যারা ভোট দিয়েছে তারা মোট সিটিজেনের কত অংশ, এটাই ফ্র্যাকশন ছিল। তাহলে মোট সিটিজেন মানে কি 100x প্লাস 100y। 100x প্লাস 100y। ইয়েস, থ্যাংক ইউ। তাহলে উপরে যদি আমরা 42 কমন নেই তাহলে থাকে হচ্ছে x প্লাস ওয়াই, নিচে যদি আমরা 100 কমন নেই তাহলে থাকে হচ্ছে x প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কাটা যাবে, আর 42 আর 100 মধ্যে কাটলে থাকবে হচ্ছে কত? 21, আর এখানে হচ্ছে কত? 50। অতএব আমাদের আনসারটা হচ্ছে 21/50। এটাই আমাদের সেই রিকোয়ার্ড ফ্র্যাকশন। ঠিক আছে? অ্যান্সার কি এই পর্যন্ত রাখলে চলবে নাকি আরো স্যার করে দিতে হবে? 0.42 এটা হবে না আরে স্যার? না, 0.42 আরে না, আপনারা কিন্তু জানতে চাইছে ফ্র্যাকশনই রিকোয়ার্ড বলছে। ফ্র্যাকশন জানতে চাইছে, আপনার কাছে দশমিক জানতে ফ্র্যাকশন চাইছে। বলে দিছে, ফ্র্যাকশন। জি স্যার।
ফ্র্যাকশন আচ্ছা বলছে আচ্ছা এখানে। প্রাক্তন বলতেছে এখানে আনসার দিতেছে আমি। হ্যাঁ, রিকোয়ার আপনার কাছে জানতেই চাইছে হোয়াট ফ্র্যাকশন, তারা তো দশমিকে নিতে বলে নাই। এই যে হোয়াট ফ্র্যাকশন, বুঝা গেল? আচ্ছা, জি স্যার। হ্যাঁ। অনেকে যেটা বলছিলেন ওই যে ভোটারের বিষয়টা যেটা আর কি। স্যার ওটা দেখানো হয়েছিল স্যার, গত ক্যালকুলেশনটা দেখানো হয়েছিল। আচ্ছা, আপনাকে কোশ্চেন করি, আপনি আমার সাথে কথা বলবেন। ধরেন আপনার এলাকায় টোটাল ভোটার হচ্ছে কতজন? 100 জন। 100। এই 100 জনের মধ্যে ধরেন যে সবাই ভোট দিতে আসে নাই, 10 জন আসে নাই, তাহলে আসছে কয়জন? 90 90 জন। 90। এরা ভোট দিতে আসছে এবং এই ভোটগুলো ব্যালট বক্সে পড়ছে। তাহলে এই ভোটের নাম কি? এই 90টা ভোটের নাম কি? টোটাল ভোট। কাস্টিং ভোট, কাস্টিং ভোট। কাস্টিং ভোট। আচ্ছা, কাস্টিং ভোট। যে আমার সাথে ফার্স্ট কথা বলেছেন শুধু উনি বলেন এই 90টা ভোটের নাম কি? কাস্টিং ভোট। কাস্টিং ভোট। আচ্ছা, এই 90টা ভোটের নাম হলো পুল ভোট। পুল ভোট। ওকে, এখন আসেন, এখানে নির্বাচনের সময় এজেন্ট হয়েছেন এমন কেউ আছেন? জি না। স্যার। আচ্ছা, যে আছেন সে তো অন্তত বুঝার কথা। আমি একাধিকবার হয়েছি, মারামারিও করছি, ঠেটও খাইছি, ঠেটও দিছি, যাই হোক। বিকাল 4টার পরে যখন ভোট নেওয়া বন্ধ হয়ে যায় তখন দেখবেন শক্তিশালী এজেন্টরা ওই মূল একটা জায়গায় যায়, তারপরে ব্যালট বক্সে থেকে ব্যালট পেপার গুলো বের করে তারপরে এগুলা খুলে দেখে চেক করে। কিছু কিছু ভোট এর মধ্যে দেখবেন যে নষ্ট হয়ে যায়, মানে একজনের প্রতীকে সিল দিছে এমন ভাবে ভাঁজ করছে যে আরেকজনের ওই ব্যক্তির মাথায় বা ওই প্রার্থীর মাথায় গা পড়ে গেছে, এরকম হয়ে গেছে আর কি, উল্টাপাল্টা। এই ভোটগুলো নষ্ট ভোট। এরকম করে দেখেন আরো 10টা ভোট নষ্ট হয়ে গেল। তারপরে আছে কয়টা ভোট? এই 80টা ভোট। এই 80টা ভোটের নাম কি? কাস্টিং ভোট। কাস্টিং ভোট। এই 80টা ভোটের নাম হলো কাস্টিং ভোট। আপনার এলাকায় দেখবেন মুরব্বীরা বলে এই ভোট কয়টা কাস্টিং হয়েছে, এই পুল ভোট কয়টা। বুঝছেন তো? আপনি জানেন না কিন্তু ওরা বুঝে। তাহলে এই কাস্টিং ভোট যে 80টা, এই 80টা ভোটের উপরই জয় পরাজয় নির্ধারিত হয়। বুঝতে পেরেছেন? কাস্টিং ভোটের উপর জয় পরাজয় নির্ধারিত হয়, পুল ভোটের উপর নয়। তাহলে পুল ভোট যেটা, সেটা সূত্রটা কি দাঁড়ায়? পুল ভোটের সূত্র হলো ভ্যালিড প্লাস ইনভ্যালিড। জি স্যার। আর কাস্টিং ভোটের সংজ্ঞাটা, সূত্রটা হলো অনলি ভ্যালিড। বুঝতে পারছেন? জি এখন স্যার। ধরেন আপনার নির্বাচনে আপনার এলাকায় ওই মানুষগুলো খুবই সচেতন, 100 জনের মধ্যে 100 জনে ভোট দিতে আসছে, তাহলে 100টা ভোটই আমার পুল ভোট এবং কোনো ভোট নষ্ট হয় নাই, তাহলে সেই 100টা ভোটই আমার কি ভোট? কাস্টিং কাস্টিং ভোট। ভোট। কাস্টিং ভোট। যেমনটা কাস্টিং ভোট। দেখলেন কিছুক্ষণ আগে, কোনো ভোট কি নষ্ট হয়েছিল? না, না। বলে নাই তো। তাই কিন্তু এখানে আমি বলছি কাস্টিং ভোট। খেয়াল করছেন তো? জি জি স্যার। এবং স্যার। ধরছিও কি এর আগের ম্যাচটাতে কাস্টিং ভোট। খেয়াল করছিলেন? ওইখানেও কোনো জি জি নষ্ট। স্যার। স্যার। তো আপনাদের এর আগের লেকচারে এমন একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা ছিল এমন যে 68 ভোট নাকি ইনভ্যালিড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে বলা ছিল যে উইনিং ক্যান্ডিডেট যে সে নাকি 52% ভোট পায়, এরকম বলা ছিল যে উইনিং ক্যান্ডিডেটে 52% ভোট পায় এবং সে এক্স্যাক্টলি 98 ভোটে নির্বাচনে জয়ী হয়। এখন জি জানতে স্যার। চাওয়া হয়েছিল আর ইনভ্যালিড 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 ভোটের সংখ্যা ছিল 68। আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে তাহলে পুল ভোট কত, পুল ভোট কত, এমন একটা কোশ্চেন জানতে চাওয়া হয়েছিল। জি মনে পড়ে স্যার। কিনা? জি স্যার। 2450 উত্তর ছিল। কাস্টিং ভোট ফুল ভোট ইয়া ভোট ইনভ্যালিড ভোট যোগ করে প্লাস হবে স্যার। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি আমাদের উইনিং ভোটার যদি 52% হয়, আমি একটু দ্রুত দেখাই, তাহলে লুজার ক্যান্ডিডেট কত পার্সেন্ট ভোট পাইছে? 48। 48%। এই দুইয়ের পার্থক্য কত? 4%। যে 4%। নির্বাচনে 52% ভোট যে পাইছে সে আসলে এক্স্যাক্টলি কয়টা ভোট বেশি পাইছে? 98। তার মানে এই 4% 98টা ভোট। সমান কত? 98। তাহলে 100% সমান কত আসবে? এখানে আরেকভাবে দেখানো যায়, আমি আর এভাবে দেখাচ্ছি না, জাস্ট এটাই দেখাচ্ছি খুব দ্রুত করার জন্য। 100% সমান হচ্ছে এটা।
তার মানে এখানে কত 25, 2450 হয় তাহলে এটা হয় হচ্ছে 2450। 50 50 আমাকে বলেন তো এই 2450 যে বুটটা, এই বুটটার নাম কি? এই যে স্যার 100%, এই 100% কাস্টিং যে ভোট 2450 বুট, এই স্যার বুটের নাম কাস্টিং কি? কোড হবে স্যার কাস্টিং ভোট কাস্টিং ভোট কাস্টিং Yes, ভোট কাস্টিং ভোট কাস্টিং বুট। কারণ জয় পরাজয় আসলে নির্ধারিত হয়েছে এই বুটের উপর, এটা হলো কাস্টিং বুট। এখন তারা জানতে চাইছে পুল বুট, তার মানে এই 2450-এর সাথে ইনভ্যালিড 68 ইংলিশ যোগ বুট করলে যেটা পাবেন, 2518 যেটা পাবেন একটি সেটা হচ্ছে আপনার কি বুট? পুল বুট। পোল তার মানে বুট হ্যাঁ, এই জিনিসটা যারা না জানেন তাদের জন্য কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, বুঝছেন তো? এখন সমস্যা নাই তো আর? না স্যার এখন না বুঝতে পারছি স্যার বুঝতে পারছি আমরা 4 নম্বরে তো যাওয়ার কথা ছিল নরমালি, নাকি? জি স্যার দেখেন কি বলছে, মিস্টার আকবর ইজ আ পটেটো সেলার ইন আ লোকাল বাজার। তাহলে মিস্টার আকবর নাকি একটা গ্রামের বাজার বা লোকাল বাজারের পটেটো সেলার, ঠিক আছে? ওয়েন যখন হি ব্রিংস, সে নিয়ে আসে পটেটো, যখন সে পটেটো নিয়ে আসে ফ্রম থেকে দ্য বিলিস মার্কেট, যখন সে গ্রামের বাজার থেকে পটেটো নিয়ে আসে কিসের জন্য? টু হিজ শপ, তার দোকানের জন্য। কোথায় দোকান? ইন দা টাউন, শহরের দোকানের জন্য। তার মানে মিস্টার আকবর একজন গ্রামের বাজারে পটেটো সেলার, সে যখন লোকাল বাজারে পটেটো সেলার, সে যখন তার গ্রামের বাজার থেকে পটেটো কিনে তার টাউনের বাজারে, টাউনের দোকানের জন্য নিয়ে আসে, তখন নাকি হি হ্যাজ টু পে, সে প্রদান করে, হি হ্যাজ টু পে, সে প্রদান করে, কি প্রদান করে? আ মিনিমাম অফ টাকা 100, কমপক্ষে 100 টাকা সে প্রদান করে টুল হিসাবে, আপ টু টোটাল সেলস অফ টাকা 1000। খুব ইম্পর্টেন্ট লাইন, আপ টু টোটাল সেলস, আপ টু টোটাল সেলস 1000 টাকা। তার মানে সে 1000 টাকা পর্যন্ত যদি বিক্রি করে তাহলে তাকে মিনিমাম 100 টাকা টুল দিতে হয়। তার মানে সে 1000 টাকা যদি বিক্রি করে, আপ টু 1000, তার মানে 1000 টাকা পর্যন্ত বিক্রি করলে তাকে 100 টাকা টুল দিতে হয়। তার মানে 1 টাকা বিক্রি করলেও তাকে 100 টাকা টুল দিতে হয়, 2 টাকা বিক্রি করলেও, 99 টাকা বিক্রি করলেও, 999 টাকা বিক্রি করলেও, ইভেন 1000 টাকা বিক্রি করলেও তাকে কত টাকা টুল দিতে হয়? মিনিমাম 100 টাকা টুল দিতে হয়। তার মানে আপ টু 1000, এর কথার অর্থ হলো 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আপনি যত টাকাই বিক্রি করেন না কেন, আপনাকে টুল হিসাবে দিতে হবে কত টাকা? মিনিমাম 100 টাকা। তার মানে আপনি 1000 টাকা বিক্রি করলেও আপনাকে টুল দিতে হবে 100 টাকা, আপনি 1 টাকা বিক্রি করলেও আপনাকে টুল দিতে হবে কত টাকা? 100 টাকা। এই বুঝছেন কিনা এইটুকু? জি স্যার বুঝতে পারছি জি স্যার জি স্যার জি স্যার তারপরে দেখেন, ফর এনি অ্যামাউন্ট অফ সেলস অ্যাবাভ টাকা 1000, বলতেছে ফর এনি অ্যামাউন্ট অফ সেলস অ্যাবাভ 1000, মানে 1000 টাকার উপরে যদি কোনো প্রকার বিক্রি হয়, 1000 টাকার উপরে যদি কোনো টাকা বিক্রি করে, তাহলে হি হ্যাজ টু পে, তাকে প্রদান করতে হয় অ্যান এডিশনাল টুল, অতিরিক্ত টুল অফ 7.5%, অতিরিক্ত টুল হিসাবে তাকে প্রদান করতে হয় 7.5%। কিসের 7.5%? অন দা ইনক্রিমেন্টাল অ্যামাউন্ট, ইনক্রিমেন্টাল অ্যামাউন্টের উপরে তাকে 7.5% হারে টুল প্রদান করতে হয়। তার মানে কি 1000 যেগুলো টাকার উপরে 1000 টাকার উপরে আপনি যত টাকায় বিক্রি করেন না কেন, ওই অতিরিক্ত টাকার উপরে আপনাকে 7.5% হারে টুল দিতে হবে। তার মানে আপনি যদি 1001 টাকা বিক্রি করেন, তাহলে 1000 টাকা বাদ দিয়া যে 1 টাকা থাকবে, সে 1 টাকার উপরে 7.5% হারে টুল দিতে হবে। এই বুঝছেন? জি জি স্যার স্যার বুঝতে এখন বলতেছে যে ইফ যদি দ্য টোটাল অ্যামাউন্ট অফ টুল পেইড ওয়াজ টাকা 257.50, তার মানে ইফ যদি দ্য টোটাল অ্যামাউন্ট অফ মোট টুল যদি সে প্রদান করে, পেইড ওয়াজ টাকা 257.5, তার মানে সে মোট কত টাকা টুল হিসেবে প্রদান করছে? 257.50 টাকা 50 পয়সা। কিন্তু তার কি আসলে টুল প্রদান করার কথা ছিল কত? 100 টাকা। 100 টাকা। তাহলে সে বেশি টুল প্রদান করছে না? জি স্যার। তার জি মানে স্যার ঘটনা কি? তাহলে ঘটনাটা মানে কি? 1000 টাকার উপরে 1000 বিক্রি টাকার করছে সে। উপরে বিক্রি করছে সে 1000 টাকার উপরে বিক্রি করেছে 1000 টাকার উপরে বিক্রি করেছে, তাই তাকে স্যার 157.5 টাকা বেশি টুল দিতে হয়েছে। প্রথমত স্যার 157 পয়েন্ট বলেন। প্রথমত স্যার 1000 টাকা পর্যন্ত 100 টাকা ওকে স্যার দিতে হবে না স্যার? হ্যাঁ, তারপর তাহলে হচ্ছে বাইরে 257.5 থেকে 100 টাকা বাদ দেন,
বাদ দিলে থাকে হ্যাঁ। 157.5 টাকা। 157 টাকা 157.5 টাকা সে টুল দিছে, সে অতিরিক্ত যে টাকাটা বিক্রি করছে সেই টাকার 7.5% সমান হলো 7.5%। 157.5 টাকা। এখন 5%। আপনি জানতে চাইছি কি দেন তাহলে what was his total sales proceed from the potato? মোট কথা তাহলে সে কত টাকার পটেটো বিক্রি করছে, মানে মোট সেলসটা কত সেটা জানতে চাইছে। তাহলে দেখেন আগে তো সে 1000 টাকা বিক্রি করছেই, তাই না? প্লাস অতিরিক্ত কত টাকা বিক্রি করছে জানি না, ধরে নিলাম অতিরিক্ত X টাকা বিক্রি করছে, আর এটাই আপনার আনসার। তার মানে X জানলেই হয়। তাহলে X এর মান জানতে হবে মানে কি, X টা আমার কি অতিরিক্ত বিক্রয়ের পরিমাণ, তাই অতিরিক্ত বিক্রয়ের পরিমাণ X ধরছি, তাহলে X এর মান জানতে গেলে আমার কি লাগবে বলেন তো? সমীকরণ লাগবে। আমরা যখনই কোনো চলকের মান বের করতে যাই তখনই আমার সমীকরণ দাঁড় করাইতে হয়। আমি যদি একটা ভেরিয়েবল ধরি বা একটা চলক ধরি তাহলে একটা সমীকরণ দাঁড় করাইতে হবে। আমি যদি দুইটা চলক ধরি তাহলে দুইটা সমীকরণ দাঁড় করাইতে হবে যদি ওই দুই চলকের মান জানতে চাওয়া হয়। তাহলে আমরা একটা চলক ধরছি তাহলে একটা ইকুয়েশন দাঁড় করাইতে হবে। এখন আপনার খুঁজে বের করতে হবে আপনার সেই ইকুয়েশনের জায়গাটা আসলে এই ম্যাথে কোথায় বলে দিচ্ছে, কাকে বেস করে ইকুয়েশন তৈরি করবেন সেটা যদি না জানেন তাহলে এই ম্যাথ করা যাবে না। স্যার 7.5% না? ইয়েস, তার মানে অতিরিক্ত বিক্রয়ের উপর 7.5% হারে টুল দিতে হয়। তার মানে এক্স এর 7.5%, এক্স এর 7.5% সমান যে অতিরিক্ত টুল 157.5, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন 157.5। স্যার এটা বুঝি নাই স্যার সমীকরণটা। আচ্ছা, বোঝার দরকার নাই, আপাতত সমীকরণটা এখানে থাক, আমরা যেটা ধরার সেটা একটু ধরে নেই। কি ধরবো বলেন তো, এটা আগে বলেন কি ধরবো। স্যার এক্স ধরবো, কত টাকা বিক্রি করছে? অতিরিক্ত কত বিক্রি করছে, কত অতিরিক্ত টাকা বিক্রি করছে। বেশি, অতিরিক্ত 1000 কত টাকার টাকা? কত টাকা আচ্ছা, বেশি? let incremental amount, let incremental amount, let incremental amount টাকা কত ধরছেন বাই এক্স। এখন আসেন আপনি অতিরিক্ত কত টাকা টুল দিচ্ছেন সেটাও এখন জানা দরকার। এখন আমরা লিখি যে incremental tool on additional tool, additional tool on incremental amount। বলেন তো ইনক্রিমেন্টাল অ্যামাউন্টের উপর অতিরিক্ত টুল হিসাবে আপনি কত টাকা টুল দিছেন? 157 টাকা, 157.50। 50। তার মানে আপনার মোট টুল হলো 257.5, কিন্তু টুল দেওয়ার কথা ছিল কত 100 টাকা, তাহলে আপনি বেশি দিছেন হচ্ছে কত 157.5 টাকা। এই টাকাটা আপনি টুল কি দিছেন, বেশি দিছেন। তো এই যে বেশি টুল যেটা দিছেন এটা কি ইনক্রিমেন্টাল সেলস এর কত পার্সেন্টের সমান? 7.5%। 7.5% স্যার। এটা বুঝেন নাই কে বলেন যে এই যে 0.5%। 157.5 টাকা, এই টাকাটা হলো অতিরিক্ত সেলস এর 7.5%-এর সমান। তাহলে অতিরিক্ত জি। সেলস হচ্ছে এক্স, এক্স এর 7.5% সমান হলো 157.5। দ্যাট ইজ ইউর ইকুয়েশন। এম আই ক্লিয়ার টু ইউ অল? জি স্যার। জি স্যার। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, আবারও খেয়াল করেন, our incremental amount, that means x, and additional tool 157.5 এবং 7.5% হচ্ছে অতিরিক্ত বিক্রয়ের উপরে টুল দিতে হবে। তাহলে অতিরিক্ত বিক্রয় করছি আমরা x টাকা, এই x টাকার উপরে আমাকে 7.5% হারে টুল দিতে হবে। 7.5% মানে হলো 7.5/100, এটাই হলো 7.5%। তাহলে x এর 7.5% সমান যেটা সেটাই হলো অতিরিক্ত টুল, আর সেই অতিরিক্ত টুল আমরা কত দিছি 157.5। 157.5। দেখেন বুঝেন নাই, কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে স্যার সমীকরণটা আমি বলছিলাম, স্যার এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছেন না? জি স্যার। ও স্যার আমরা কি এটিপি দেখাবো পরীক্ষার হলে খাতাতে? কি দেখাবেন? এটিপি যেটা করছি স্যার এটা কি দেখাতে অ্যাকর্ডিং হবে? টু দা প্রবলেম পুরাটা লিখবেন। According to the problem.
পুরাটা লিখবেন, এখানে শর্টকাট আমি লিখছি, জায়গা নাই বইলে আপনারা লিখবেন না, পুরাটা লিখবেন অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। এখন আসেন এক্স এর মান বের করি। এটা বাংলা হলো প্রশ্ন মতে, বাংলা হলো প্রশ্ন মতে, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম মানে প্রশ্ন অনুসারে বা সমস্যা অনুসারে, বা অ্যাকর্ডিং টু দ্য কুয়েশন যে যেটাই লিখেন, তবে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেমটাই সবচেয়ে সুন্দর, কারণ ম্যাথের প্রশ্ন হয় না, ম্যাথের প্রবলেম বা সমস্যা হয়, ডেমনস্ট্রেশন। আচ্ছা এইসব কথায় আমি না যাই, যার যেটা ভালো লাগে সেটা লিখেন। তো এক্স এর মান আমরা এই 7.100 যদি ওই পাশে নেই, তাহলে এটা ভাগ হয়ে গুণ হয়ে উল্টে যাবে, তাহলে 100 উপরে চলে যাবে। স্যার 2100 আসে আনসার। আচ্ছা তাহলে এখানে ইনটু 100 হবে আর নিচে হবে 7.5। তাহলে দুইটাই দশমিকের পরে এক গড়, তাহলে এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যায় কনভার্ট করি, তাহলে লব এবং হর উভয়কেই আমরা 10 দ্বারা গুণ করব। 10 দ্বারা গুণ করলে 1575 ইন্টু 100 আর নিচে হবে 75। তো 75 আর 1575 মধ্যে যাই হচ্ছে কয়বার, 2 আর 1 21 বার যায়, তার মানে 2100 টাকা। 21 জি স্যার, অতিরিক্ত 2100 টাকা। সেলস হচ্ছে আমাদের 2100 টাকা। অতএব টোটাল সেলস, রিকোয়ার টোটাল সেলস, 3000 নির্ণীয় মোট সেলস সমান, আগে ছিল 1000, নতুন করে আরো কত আসছে, 2100। তাহলে মোট সেলস হচ্ছে আমাদের কত বাই 3, 3100, 3100। অতএব এটি আমাদের আনসার। বুঝতে পারছেন ভাই? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। তাহলে আমরা পড়ে যাই। স্যার স্যার হুম, স্যার বলেন। ওই আগের স্যার ওই লাস্টের যে লাইনটা 3100টা কিভাবে হলো এটা আরেকবার একটু স্যার। আপনার টোটাল সেলস বের করতে বলছে, তাহলে 100 টাকা টুল দিতে হয়, 100 টাকা টুল দিতে হয় 1000 টাকা বিক্রি করলে, 1000 টাকা তো আপনি আগেই বিক্রি করে রাখছেন, যেহেতু আপনি ও 257.5 টাকা টুল দিচ্ছেন, তার মানে 100 টাকার বেশি টুল দিচ্ছেন, তাহলে 1000 টাকা তো আগেই বিক্রি করে ফেলছেন। তো 157.5 টাকার জন্য অতিরিক্ত কত টাকা বিক্রি করতে হয়েছে, 2100 টাকা। তাহলে মোট সেলস হলো আগের 1000 আর নতুন 2100 টাকা, এই হলো মোট 3100 টাকা। পাইছেন, বুঝছেন এবার? স্যার বুঝতে পারছি। পরে আসি। কবির সেলস 80% অফ হিজ ইনকাম। কবির স্পেন্ড ব্যয় করে তার ইনকামের 80% সে ব্যয় করে ফেলে। হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 5%, তার ইনকাম নাকি 50% বৃদ্ধি পায়, ইনক্রিজ বাই 50%, তার ইনকাম 50% বৃদ্ধি পায়। এন্ড এবং হি ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 25%, তার ইনকাম 50% বৃদ্ধি পায়, ঠিক আছে, পাশাপাশি তার ব্যয়টাও কত পার্সেন্ট বৃদ্ধি হয়ে যায়, 25% বৃদ্ধি পেয়ে যায়। এখন বলতেছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ হিজ ইনক্রিজ অ্যামাউন্ট অফ সেভিংস। তাহলে আপনার কাছে জানতে চাইছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ হিজ ইনক্রিজ সেভিংস, তার ব্যয়টা যে, তার মানে সেভিংস যেটা মানে সঞ্চয়টা যে বৃদ্ধি পাইছে পূর্বের তুলনায়, সেই সঞ্চয়টা পূর্বের তুলনায় কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে সেইটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আপনার কাছে এখানে কি জানতে চাইছে, পার্সেন্টেজ, কার পার্সেন্টেজ, সেভিংস এর পার্সেন্টেজ জানতে চাওয়া হয়েছে। তো আমরা পার্সেন্টেজের একটা সূত্র জানি, টার্গেট বাই বেস ইনটু 100। তো টার্গেট এবং বেস এগুলো আসলে আমরা 1 নম্বর লেকচারে শিখাই, এখানে আপনাকে নতুন করে শেখানো একটু কষ্ট হবে। তারপরেও দেখেন জানতে চাইছে কি, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ, পার্সেন্টেজ জানতে চাইছে কিসের পার্সেন্টেজ, অফ হিজ ইনক্রিজ অ্যামাউন্ট অফ সেভিংস। তাহলে তার সেভিংসটা যে বৃদ্ধি পেল, সেই বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো ইনক্রিজ এবং ডিক্রিজের ক্ষেত্রে পার্সেন্টেজের বেস এবং টার্গেট চেনার একটা ওয়ে আছে, আমরা পরে আসি। আপাতত আমরা প্রথম লাইন থেকে দেখি, মিস্টার কবির যে তার 80% ব্যয় করে ফেলে, তাহলে মিস্টার কবিরের ইনকামটা জানা দরকার না? তাহলে আমরা মিস্টার কবিরের ইনকামটা লেট এক্স এক্স ধরি। ইনকাম, কবিরের ইনকাম আমরা ধরে নিলাম টাকা 100x। এক্স ধরবেন না, এক্স ধরলে দশমিকে মেথ আগাবে, ফ্র্যাকশনে মেথ আগাবে, আপনার জন্য কঠিন হবে ম্যাথ করা।
কষ্ট হবে, সময় বেশি লাগবে। এই জন্য বলছি পার্সেন্ট উল্লেখ থাকলে আপনি 100x ধরে করবেন। এখন আসেন, মিস্টার কবিরের ব্যয় কত? স্পেন্ড 80%। তাহলে কবির স্পেন্ড 80% অফ 100x মোট ইনকামের। তাহলে 80x টাকা হলো তার ব্যয়। তাহলে তার সেভিংসটা কত? এখানে সরাসরি ATX লিখলে কি হবে? অবশ্যই হবে। ওই লাইনটা আপনি না লিখলে বরং আপনার ক্যালকুলেশনের স্মার্টনেসটা আরো সুন্দর হবে। এই জন্য এর আগে কয়েকবার দেখাইছি, এখন আর দেখাচ্ছি না, কারণ আগে কয়েকবার দেখাইছি আপনারা যাতে বুঝতে পারেন কিভাবে সেটা আসে। সেভিংস 20x 100x মাইনাস 80x, এটা আবার দেখাইতে হবে কত? 20x। এখন আসেন নতুন ইতিহাসে যাই। নতুন ইতিহাস হলো এখন নাকি তার সেভিংস বেড়ে গেছে। সেভিংস বেড়ে গেছে কত পার্সেন্ট? 50%। তাহলে এট 50% ইনক্রিজ নিউ সেভিংস, এই লেখা কি দেখা যায়? নিউ ইনকাম জি স্যার, দেখা যায়। নতুন ইনকাম যেটা, সেটা হলো তার 50% বেড়ে যাওয়া, মানে বেড়ে গিয়ে তার পার্সেন্টেজটা কত দাঁড়ায় বলেন তো? 150%। মানে 50% বেড়ে গেল মানে হলো বর্তমানে তার বেড়ে গিয়ে বর্তমানে কত পার্সেন্ট? 150%। 50% কমে গেল মানে বর্তমানে কত পার্সেন্ট? 50%। 10% প্রফিট মানে 10% প্রফিট মানে সেলিং প্রাইস কত? 110%। 20% লস মানে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত? 180%। মানে এইভাবে আমরা খুব দ্রুত ক্যালকুলেশন করে বের করতে পারি। তাহলে আমরা এখানে বলি যে 150% অফ 100x, তাহলে তার নতুন ইনকাম যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 150x। পাশাপাশি তার ব্যয়ও তো বেড়ে যায় 25%। তাহলে at 25% increase new expense নিউ এক্সপেন্ডিচার, নতুন যে তার ব্যয়টা সেটা হচ্ছে 125%। বলেন তো 125% অফ কি হবে? 125% অফ 150x সরি, এটি না? 150x মেয়ারা ভালো করে ভাবেন, তার ব্যয় বাড়ছে কত পার্সেন্ট? 25%। 25%। তাহলে 125% অফ তার ব্যয়ের 125%, তার ব্যয় কত ছিল? 80x। 80x। তাহলে 100 এই তার ব্যয় ছিল 80x। এই 80x এর উপর 125% বৃদ্ধি পাবে। তার ব্যয় এক্স্যাক্টলি ছিল 80x, তার 25% বাড়বে। এই বুঝছেন এটা? জি স্যার। স্যার আবার একটু বলেন স্যার। আবার বলি, ধরেন আপনি 100 টাকা, ধরেন আপনি 100 টাকা ইনকাম করেন। 100 টাকা যদি ইনকাম করেন তাহলে আপনার ব্যয় হচ্ছে 80 টাকা। তাহলে আপনার ব্যয় যদি 80 টাকা হয় তাহলে আপনার সেভিংস কত টাকা বলেন তো? স্যার 20 টাকা। 20 টাকা। এখন আসেন, আপনার আগে ইনকাম ছিল 100 টাকা, এখন 50% বাইরে গেছে, এখন ইনকাম কত? 50 টাকা। এখন বলেন আগে আপনার ব্যয় ছিল কত টাকা? 80 টাকা। 80% স্যার। 80 টাকা ছিল আগে আপনার ব্যয়, এখন 25% বেড়ে গেছে। তাহলে এই 25% কার উপরে বাড়াইবেন? আগের ব্যয়ের উপর না? জি স্যার। তাহলে আগের ব্যয় ছিল কত টাকা? 80 টাকা। 80 টাকা। 80x। তাহলে 80x এর 125% ক্যালকুলেশন করলে 100 আমরা পাই হচ্ছে 100x। তাহলে আমাদের নতুন যে ব্যয়টা সেটা হচ্ছে 100x। তাহলে নতুন সেভিংসটা কত হবে? নিউ সেভিংস 150x minus 100x। ইয়েস। তাহলে আমাদের নতুন আয় হচ্ছে 100x, নতুন ব্যয় 150x, আর নতুন ব্যয় হচ্ছে 100x। তাহলে 150x মাইনাস 100x, অতএব আমাদের নতুন যে সেভিংসটা সেটা হচ্ছে কত? 50x। তাহলে বলেন তো আমার সেভিংসটা বাড়ছে কত? 30
20 ছিল, 30 এখন 50 আসছে। 20 50। তাহলে ইনক্রিজ সেভিংস হচ্ছে আমাদের, আগে সেভিংস ছিল 20 টাকা, এখন সেভিংস হচ্ছে আমাদের 50 টাকা। তাহলে 50x মাইনাস 20x, তাহলে 30। আমাদের সেভিংসটা বাড়ছে হচ্ছে আপনার 50 মাইনাস 20, তার মানে আমার সেভিংসটা বাড়ছে হচ্ছে 30x। অতএব রিকোয়ার পার্সেন্ট, রিকোয়ার পার্সেন্ট মানে হলো টার্গেট বাই বেস ইনটু 100, এটাই হলো পার্সেন্ট। এখন কোনো কিছু যদি বাড়ে তাহলে বলেন তো কমের উপর দাঁড়ায় বাড়ে না বেশির উপর দাঁড়ায় বাড়ে? কমের উপরে, কমের উপর দাঁড়ায় কমের উপর দাঁড়ায় বাড়ে। কোনো কিছু যদি কমে তাহলে বড়টার উপর বেস করে বেশি কমে থেকে না? কমে। জি স্যার, ভিত্তি করে তাহলে কমে। হ্যাঁ, তাহলে আগে আপনার ইনকাম ছিল 20x, মানে ব্যয় সেভিংস ছিল 20x, আর এখন আপনার সেভিংস হচ্ছে কত? 50x। তাহলে বাড়ছে কত সেভিংসটা? বাড়ছে হচ্ছে কি 30x। 30। তাহলে আপনার ফলাফল হচ্ছে কত? 30x। এটা এক্স্যাক্টলি আপনি জানলেন যে আমার 30 টাকা বাড়ছে, কিন্তু এই 30 টাকা বাড়ছে এইটা দেখে কিন্তু পুরো সিনারিওটা বোঝা যায় না যে আমার আয়ের আসল সিনারিটা আসলে কেমন হয়েছে। পুরো সিনারিটা বুঝতে গেলে আপনার পার্সেন্টেজ লাগবে। তাহলে যেটা ফলাফল সেটা হচ্ছে আমাদের টার্গেট। বলেন তো ফলাফলটা কত? 30 স্যার। 30। 30x, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন এই যে 30x যেটা বাড়ছে এটা কার উপর বেস করে বাড়ছে? কমের উপর বেস করে বাড়ছে। তাহলে আগে আমার সেভিংস 20। যেটা সেটা 20x। কত? তাহলে 20x। আমার বেসটা হবে 20 ছোট ছিল। মূল্যটা 30x ইনটু পার্সেন্টেজের জন্য 100, শেষ। তার মানে এখানে 1.5 আসবে কাটলে, আর এখানে 100। তাহলে আমাদের সেভিংসটা আসলে কত পার্সেন্ট বাড়ছে? 150%। তার মানে আপনি এখন হ্যাপি হবেন, বাহ আসলেই তো অনেক বেশি বাড়ছে। কিন্তু আগে 30 কিন্তু আমরা বলতে পারছিলাম না যে আসলে ভাড়ার পরিমাণটা কেমন, ভালো বাড়ছে না কম কম ভালো বাড়ছে। তো 150% বেড়ে যাওয়া মানে অনেক কিছু না। জি স্যার। হ্যাঁ, বোঝা গেল ম্যাথ? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বোঝা গেছে। স্যার যারা বোঝে না তারা একটু রেসপন্স করুন। আচ্ছা, তাহলে আমরা পরে চলে যাই। নেক্সট দেখি কি আছে। টায়ার্ড হয়ে গেছি সারাদিন ক্লাস নিতে নিতে, একটু বসে নিলাম। এর আগেও একটা লাইভ নিলাম। জি স্যার, আজকে বিকালেই তো। জি স্যার, লাইভটা দেখেছি, স্যার সন্ধ্যার পরেও স্যার নিছেন না যে ক্লাসের সন্ধ্যার আগে। পরে লাইভটা। হ্যাঁ, স্যার আমি কমেন্ট করছিলাম স্যার। ও মাই গড, আপনারা ছিলেন এখানে না? স্যার ওই যে জি জাহিদ নামে যে স্যার, ছেলেটা ছিলাম। পড়ছিলেন স্যার, সেটা আমি ছিলাম। আচ্ছা, মিস্টার জাহিদ সাহেব না? তাহলে তো আমারে পেয়ে গেলেন জি স্যার। অনলাইন জি থেকে স্যার, আমি অফলাইন। কমেন্টে বলছিলাম যেন আপনার ক্লাসটা যেন পাই, আচমকা আপনাকে পেয়ে গেছি। কথা বলতে গিয়ে পেয়ে গেছেন। আচ্ছা যাই হোক, আমারও ভালো লাগছে। মিস্টার করিম, দেখেন এই ম্যাথটা একটু ভালো করে বুঝেন, এটা দেখতে নিয়ে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আসছে এবং বেশ ভালো মজারও ম্যাথ, ইম্পর্টেন্ট। মিস্টার করিম গ্যাপ দিয়েছিল 40% অফ দ্য মানি হি হ্যাড, মানে মিস্টার করিমের কাছে যে টাকা ছিল তার 40% সে দিয়েছিল কাকে? টু হিজ ওয়াইফ, তার স্ত্রীকে। তাহলে মিস্টার করিমের কাছে যত টাকা ছিল, ধরেন 100x টাকা ছিল মিস্টার করিমের কাছে, 100x টাকা ছিল। এই 100x এর কত পার্সেন্ট? 40%। 40% মানে কি? 40%। 40x। 40x, এই 40x টাকা সে তার ওয়াইফকে দিছে। ফাইন। হি অলসো গ্যাপ, সে আরো দিয়েছিল 20%, 20% অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট, মানে বাকি যে টাকা আছে তার 20% সে দিয়েছিল টু ইচ অফ হিজ থ্রি সন্স। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। টু ইচ অফ হিজ থ্রি সন্স, তার মানে তার ওয়াইফকে দেওয়ার পরে যে টাকাটা আছে, কয় টাকা আছে তার ওয়াইফকে দেওয়ার পরে বলেন তো? 60x। এই হ্যাঁ, তার ওয়াইফকে দেওয়ার পরে তার কাছে এই মুহূর্তে আছে হচ্ছে আপনার 60x টাকা। এই 60x টাকার আবার কত পার্সেন্ট? 20%। 20%। 20% কাকে দিছে ভাই? 3 তিন সাল। ছেলেকে। তার তিনজন ছেলেকে তিন সন্তানের কে প্রত্যেককে সমান 20% ভাগে দিছে ভাগ কিন্তু। করে দিয়েছে। প্রত্যেকে, তাহলে
60-এর 20% কত বলেন তো? 60x এর 20% কত? 6 × 12x। এই 12x টাকা কাকে দিছে? তিন ছেলেকে। একজনকে স্যার, একজনকে দিতে স্যার। তাহলে 3 ছেলেকে 12x দিছে, মানে কি 3 ছেলেকে মোট 12x টাকা দিছে, এই তো? না স্যার, সমান না ভাগে স্যার, ভাগ আলাদা করে। আলাদা ভালো থাকবেন। না আলাদা স্যার, আলাদা সবাই প্রত্যেককে সবাই 12x দিছে, তার মানে 3 ছেলেকে 3 × 12x টাকা দিছে। এইটা কিন্তু ভাই বুঝতে হবে, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে 3 × 12 কত হয়? 36x টাকা। তাহলে 36x। তার মানে 36x টাকা সে তার 3 সন্তানকে, মোট 3 সন্তানকে দিয়েছে। এখন আসেন পরে কি করছে দেখি। হাফ অফ দা অ্যামাউন্ট নাও লেফট, তার কাছে এই মুহূর্তে যত টাকা আছে তার অর্ধেক। বলেন তো তার কাছে এই মুহূর্তে কত টাকা আছে? 60x এর 20% দিয়ে দিছে 36x, তার মানে 60x মাইনাস কত? 36x, তাহলে 22x, যোগ করলে কত টাকা থাকে? 24x বা 20। এই 24। 24x টাকার অর্ধেক সে আবার কি করছে দেখেন। 24x টাকার অর্ধেক মানে 12x, সেই 12x টাকাটা সে ওয়াজ স্পেন্ড, ব্যয় করছে অন মিসেলিনিয়াস আইটেম, বিবিধ জিনিসপত্র ক্রয় করে। সেই 24x এর 12x টাকা সে ব্যয় করে ফেলছে, বিবিধটা জিনিস ক্রয় করে সে ব্যয় করে ফেলছে। তাহলে আরো অর্ধেক টাকা রয়ে গেল না? জি আরো অর্ধেক টাকা রয়ে গেল কত? 12x। সেই 12x টাকা দিয়ে কি করছে এখন দেখি। এন্ড এবং দা রিমেনিং অ্যামাউন্ট, রিমেনিং অ্যামাউন্টটা কত ভাই? 12x। 12x। রিমেনিং অ্যামাউন্ট হলো 12x। রিমেনিং অ্যামাউন্ট অফ টাকা 12,000 ওয়াজ ডিপোজিটেড ইন দা ব্যাংক। তার মানে এখন আইসা বলে দিছে এক্সাক্ট ফিগারটা, যে সব কাজ করার পরে 12,000 টাকা আলটিমেটলি তার কাছে রয়ে গেল। সেই টাকাটা সে কি করছে? ব্যাংকে জমা রাখছে। আর ব্যাংকে আমরা ডিপোজিট কিভাবে বের করে করেছে। করে দেখলাম তার কাছে এই মুহূর্তে রয়ে গেছে কত? 12x। আসলে আমাদের ইকুয়েশনটাই হলো 12x সমান 12x ইকুয়াল টু 12,000। বুঝছেন যে আমরা বারবার ইকুয়েশনে ফিরে যাচ্ছি, কারণ আমাদের এইটাই দরকার। আমরা ইকুয়েশনটা কোথা থেকে হবে বুঝতে পারছেন? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। জি স্যার। এখন জানতে চাওয়া হয়েছে হাউ মাচ ডিড মিস্টার করিম হ্যাভ ইনিশিয়ালি, প্রাথমিক অবস্থায় মিস্টার করিমের কাছে কত টাকা ছিল? বলেন তো প্রাথমিক অবস্থায় মিস্টার করিমের কাছে কত টাকা ছিল? 100x। এই 100x। তাহলে এখান থেকে আমার কার মানটা জানা দরকার? এক্স এর মানটা জানা দরকার। x এর মান। তাহলে এখান থেকে এক্স এর মান আসে কত? 1,000 টাকা, তাই না নাকি? তাহলে জি স্যার। প্রাথমিক অবস্থায় তার কাছে ছিল হচ্ছে 100 × 1,000, এই তো? জি স্যার। 1 লাখ। তাহলে এইটাই তো আমাদের আনসার, এটাই আমাদের আনসার। আরেকটা জিরো হবে স্যার। তাহলে আসেন স্যার এই জিনিসটা আমার একটা আমরা কোশ্চেন এখন ছিল একে স্যার। একে দেখি। এই জিনিসটা এখন আমরা একটা বডিতে নিয়ে আসি। লেট, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন ভাই। আপনার কোশ্চেন বসে বসে আনসার দেই, বলেন। এই মিয়া হারায় যান নাকি? কোশ্চেন করে পরে বলবেন না কোশ্চেনটা কি, বলেন। হ্যালো, হ্যাঁ স্যার, কোশ্চেনটা হলো স্যার ওই যে যেখানে স্যার ওনার মেবি নেট সমস্যা। বলছে যে হি অলসো গেভ 20% অফ হিজ 3 সন্স। হ্যাঁ, সে আরো রিমেনিং টাকার 20% তার প্রতি 3 সন্তানকে দিয়েছিল। প্রতি 3 আচ্ছা স্যার সন্তান। 60%, আচ্ছা স্যার 60% এর 20% করে উনি হ্যাঁ 3টে সন্তানকেই দিয়েছিল, তাই না? হ্যাঁ এটাই হ্যাঁ তো হ্যাঁ বোঝাচ্ছে স্যার। হ্যাঁ সেটাই জি তো। জি 60% জি এ স্যার, ক্লিয়ার 20% স্যার। 12x টাকা, 12x টাকার প্রত্যেক 12x টাকার দিছে প্রতি 3 সন্তানকে, তাহলে প্রত্যেকে 12x টাকা করে পাইছে, তাহলে 3 সন্তানে 3 12 36x টাকা পাইছে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। লেট। থ্যাংক ইউ স্যার। আমাদের কাছে জানতে চাইছিল কি? জানতে চাইছিল লাস্টের লাইনটা, হাউ মাচ ডিড মিস্টার করিম হ্যাভ ইনিশিয়ালি। তাহলে আমরা ধরে নেই মিস্টার করিম হ্যাভ ইনিশিয়ালি, মিস্টার করিম had, মিস্টার করিমস হ্যাড ছিল, মিস্টার করিমের কাছে ছিল টাকা 100x। এই 100x টাকার হি গ্যাভ টু হিজ ওয়াইফ, দিয়েছিল টু হিজ ওয়াইফ, সে তার ওয়াইফকে দিয়েছিল 40% অফ 100x, তাহলে 40x। তারপরে তার কাছে রিমেনিং ছিল, অতএব রিমেনিং অ্যামাউন্ট
100x মাইনাস 40x সমান 60x। He also gave সে আরো দিয়েছিল to his 3 sons, তার 3 সন্তানকে সে দিয়েছিল 20%, 3 into 20% of remaining amount 60x, তাহলে 12 আর 3 12 36x। অতএব রিমেনিং হলো আগে কত ছিল 60x, তার থেকে বাদ যাবে এই 36x, তাহলে 60x মাইনাস 36x, তাহলে আমরা পাই হচ্ছে 24x। এই 24x এর অর্ধেক টাকা দিয়ে সে মিসেলেনিয়াস আইটেম কিনছে আর বাকি অর্ধেক টাকা সে কি করছে, সেভিংস করছে। তাহলে মিসেলেনিয়াস আইটেমের বিষয়টা আমরা না বলে ডিরেক্ট আমরা এটা বলি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 24x এর অর্ধেক টাকা সমান কত টাকা, 12,000 টাকা। দেখেন তো বুঝছেন কিনা ইকুয়েশনটা? জি স্যার। বাকি অর্ধেক কি করছে আমার জানা দরকার নাই, বাকি অর্ধেক সে ব্যাংকে সেভ করছে আর বাকি অর্ধেক দিয়ে সে কি কেনাকাটা করছে সেটা তার বিষয়। তাহলে আমরা ডিরেক্ট বলতে পারি 12x সমান 12,000 টাকা, অতএব x সমান হচ্ছে 1000 টাকা। তাহলে ওই যে লাইনটা ফার্স্টে আমরা লিখছিলাম এই লাইনটাই আবার লিখবো আমাদের আনসারে, কি যে এখানে লিখি করিম had টাকা 100 into 1000 সমান 1 লাখ। অতএব এটি আনসার। বুঝতে স্যার পারছেন? এটাকে রিকোয়ার্ড টাকা দিয়ে করে দেওয়া যাবে না? আর রিকোয়ার লিখে আমি জায়গা পাই নাই তাই আমি রিকোয়ার লিখি নাই, ডিরেক্ট এটা লিখলে হবে যে করিমস হ্যাড, করিমের কাছে ছিল টাকা 1 লাখ। স্যার এখানে টাকাটা আগে লেখার এটার কোনো নিয়ম আছে নাকি পিছনে লিখলেও হবে? আপনি কোনোদিন পড়ছেন, ইংলিশ পত্রিকা পড়ছেন? ওগুলোতে হ্যাঁ, ওটাতে তো আগেই লেখা থাকে যে টাকা এত। তাহলে আপনার সবসময় মাথায় রাখবেন পত্রিকায় যেভাবে লেখা থাকে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেখা। এখন পরে লিখলে আচ্ছা যে মহা অন্যায় হবে তা না, তো মহা অন্যায় আচ্ছা হোক আর না হোক, কিন্তু যেটা আপনি দেখে অভ্যস্ত সেটাই যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে ওইটাই লিখবেন, শেষে লিখলেও সমস্যা নাই, তবে স্ট্যান্ডার্ড হয় আগে লেখা। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসেন আমরা পরে কি আছে, আমাদের টাইম আছে? জি স্যার। জি স্যার। টাইম থাকলেও আর ভালো লাগতেছে না। ভালো দেখেন লাগতেছে স্যার আমাদের। আমাদের ভালো লাগতেছে অনেক। অনেক ভালো লাগতেছে স্যার আমাদের। বাবা, হ্যাঁ আপনাদের তো ভালো লাগতেছে, কম্বলের নিচে শুয়ে শুয়ে ক্লাস করতেছেন এই জন্য না স্যার, টেবিলে বসে ক্লাস করতেছি, খাতা কলম নিয়ে আছে আমরা স্যার। টেবিলে খাতা বসা। কলম টেবিলে বসে ক্লাস করতেছি। আর স্যার আপনার টেবিলে পরমেশ বসে স্যার অনেক তাদেরও ভালো উইন্ডো লাগতেছে। উইন্ডো সাপ দিয়া একটানা সকালে ক্লাস করাই দেন। স্যার যদি সম্ভব হতো আপনার ওইখানে গিয়ে আমরা ক্লাস করতাম, কিন্তু ওই স্যার সুযোগটা নেক্সট তো ক্লাসও পাচ্ছি আপনি না। নেবেন না স্যার? আমি জানি না, আমি ইদানিং ক্লাস টাস কমাই দিচ্ছি। আমি আজকে তো ক্লাস নেওয়ার কথা ছিল না, কিন্তু কেন জানি জোর করে আমাকে হঠাৎ করে ডাইকে নিয়ে এসে জোর করে স্যার ক্লাস চেঞ্জ দিয়ে করে দিচ্ছে। দিচ্ছে শিডিউল। আমাদের অন্য ক্লাস স্যার ছিল তো, আপনি জিকে ক্লাস ছিল তার জন্য। জি স্যার। আমাকে আপনি ব্ল্যাকমেল করে ক্লাস দিচ্ছে, বুঝছেন? আমাকে নিয়ে আসছে ডাইকা যে গল্প আছে, গল্প করো। কি গল্প? আমি ভাবছি কি না জানি কি কথা আছে। 9টার সময় ক্লাসটা নিয়ে নাও একটু কষ্ট করে, এটা কোনো কথা হয়? মানে এইভাবে স্যার এরকম আরো হোক। না 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 ভাই, আসেন আমরা একটু পরে দেখি কি বলছে। The price of a shirt and a pant together টাকা 1300। তাহলে তারা বলতেছে যে একটা শার্ট এবং একটা প্যান্ট দুইটার মোট মূল্য হলো 1300 টাকা। তারপরে বলতেছে যে ইফ দ্য প্রাইস অফ দ্য
শার্ট ইনক্রিজ বাই 5%, মানে শার্টের মূল্যটা 5% বৃদ্ধি পায়, এন্ড এবং দ্যাট অফ প্যান্ট বাই 10%, এবং প্যান্টের মূল্য 10% বৃদ্ধি পায়। এতে করে ইট কস্ট এর মূল্যটা টাকা দাঁড়ায় 1405 টু বাই দোজ টু থিংস। তার মানে ওই দুইটা পণ্য দাম বাড়ার পরে কিনলে তখন ওই দুইটার পণ্যের মোট দাম দাঁড়ায় হচ্ছে 1405 টাকা। এখন বলতেছে ফাইন্ড দ্য রেসপেক্টিভ প্রাইস অফ আ শার্ট এন্ড আ প্যান্ট। তার মানে ওই শার্ট এবং প্যান্ট এর মূল্যটা কত, একটা শার্ট এবং একটা প্যান্ট এর মূল্য কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এখন আপনাদের প্রশ্ন থাকে যে আসলে ম্যাথ কিভাবে শুরু করব, হ্যাঁ, কই থেকে শুরু করব, কোথায় গিয়ে আমি ঠেকবো। দেখেন, এটা পরেই আপনাকে বুঝতে হবে এখানে কয়টা চলক ধরতে হবে, কয়টা ভেরিয়েবল ধরতে হবে। দুইটা ভেরিয়েবল ধরতে হবে, কারণ আমার গায়ের এই শার্ট আর আমার পিছনের নিচে যে পরা আছে প্যান্ট, দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা দুই জিনিস। তাহলে দুইটা দুই রকম ভেরিয়েবল হবে। এখন আলাদা করে এই শার্টের মূল্য আর এই নিচের প্যান্টের মূল্যের দাম জানতে চাইছে, দুইটা ভেরিয়েবলেরই আলাদা আলাদা দাম জানতে চাইছে, তাহলে দুইটা ইকুয়েশন হবে। তাহলে কি বলছি, যদি দুইটা ভেরিয়েবল ধরতে হয় এবং ওই দুইটা ভেরিয়েবলের এক্সাক্ট মান বের করতে বলে, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু মেক টু ইকুয়েশন, আদারওয়াইজ টোটালি ইম্পসিবল টু ক্যালকুলেশন দিস প্রবলেম। আপনি কখনোই এই ম্যাথ সমাধান করতে পারবেন না যদি দুইটা ইকুয়েশন এই প্রশ্নে কোথাও বলা না থাকে। কেউ কি খুঁজে পাইছেন যে এই প্রশ্নে দুইটা ইকুয়েশন তৈরি করার মতো জায়গা বা ইন্ডিকেটর তারা দিয়ে রাখছে? আর এখানে জি একটাকে স্যার। x ধরে জি স্যার। আরেকটাকে 1300 জি থেকে স্যার। 1 মাইনাস 1300, করে কি ধরা দুইটা যায়? ভেরিয়েবল 1405। আলাদা। হ্যাঁ, একটা হলো 1405। 1300 আর একটা হলো 1405, এই দুইটাই হলো আমাদের ইকুয়েশন। তাহলে আমরা ধরে নিই, লেট কি ধরে নিব, যে কস্ট প্রাইস অফ আর শার্ট, কস্ট প্রাইস সিপি লিখলাম কিন্তু আপনারা পুরোটা লিখবেন, কস্ট প্রাইস অফ আর শার্ট টাকা, এখানে 100x ধরে নেই, এন্ড দেখেন এন্ড ইউজ করছি, ভিন্ন ভেরিয়েবল ধরবো বিদায়, কস্ট প্রাইস অফ আ প্যান্ট টাকা 100y। ওয়াই। এখন আসেন এই দুইটার মিলে মোট মূল্য কত, 1300 টাকা। তাহলে ফার্স্ট কন্ডিশন, আমাদের প্রথম যে শর্তটা বা ইকুয়েশন যেটা হবে, ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত মতে আমরা বলতে পারি 100x প্লাস 100y সমান 1300 টাকা। তো স্যার এখান একটা থেকে কোশ্চেন যদি করেন আমরা, স্যার। জি ভাই বলেন। স্যার এখানে শুরুটা যদি আমরা একটা ভেরিয়েবল x ধরি, পরেরটা যদি 1300 মাইনাস x ধরি, মানে সেটা জটিল হয়ে যায়, তাই না? সেটা কি ধরা যায়? হ্যাঁ, ধরা যায়, কিন্তু আপনার, মানে সেটা আমার প্রথমে মাথায় আসছে, হ্যাঁ সেটা ধরা ভাবছি। যায়, কিন্তু ওইখানে আপনার ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে, মাইনাস করে বড় ফ্র্যাকশনাল হবে, ক্যালকুলেশন আসবে। অনেক অনেক বড় ক্যালকুলেশন হবে স্যার ওইভাবে। ঠিক আছে। যেহেতু প্রশ্ন করছেন, এটার আরেকটা সম্পূরক উত্তর দিয়ে দেই, সেটা হচ্ছে আপনি কখন একটা ভেরিয়েবল ধরবেন, কিভাবে বুঝবেন যে একটা ভেরিয়েবল ধরলে হয়, যখন দুইটা জিনিসের সমষ্টি অথবা বিয়োগফল দেওয়া থাকে, তখন একটা ভেরিয়েবল দিয়ে করলে হয়। ওইটা আবার আচ্ছা, দুইটা ভেরিয়েবল দিয়েও করা যায়, কিন্তু একটা দিয়েও করা যায়। কখন, যখন সমষ্টি, দুইটা জিনিসের সমষ্টি অথবা যদি দুইটা জিনিসের পার্থক্য দেওয়া থাকে তখন। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ এখানে স্যার। যদি আমরা 100 কমন নেই, তাহলে এখানে হয় হচ্ছে x প্লাস ওয়াই, আর এখানে হয় হচ্ছে 1300, তাহলে 100 দিয়ে ভাগ করে ওইটা আর দেখানো দরকার নাই, ডিরেক্ট x প্লাস ওয়াই সমান আমরা 13 লিখে দিই, এটাকে আমরা একটা ইকুয়েশন ধরে নিই। সেকেন্ড কন্ডিশনের যাওয়ার আগে আমরা এখন আসি, তারা বলছিল ইফ দ্য প্রাইস অফ এ শার্ট ইনক্রিজ বাই 5%, তার মানে এট 5% ইনক্রিজ, নিউ কস্ট প্রাইস অফ আ শার্ট, সেটা হচ্ছে 5% বৃদ্ধি পাওয়া মানে হলো 150%, 105%, তাই না? 105% অফ কি, শার্টের মূল্য কত, 100x। 100x। হ্যাঁ, তাহলে 105x মানে নতুন মূল্য শার্টের কত হবে, 105x। আবার এট কত পার্সেন্ট, 10% ইনক্রিজ, নিউ কস্ট প্রাইস অফ আ প্যান্ট, সেটা হয় হচ্ছে
110% of 100y, তাহলে 110 মানে 110y। সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত মতে, সেটা হচ্ছে আমাদের 60-এর একটার মূল্যর দাম 105 আর ওইটা হচ্ছে কত 110y, সমান কত টাকা 1405 টাকা। তো এখানে আমরা একটু কমন নেই, কি কমন যায় ভাই, 20 কমন যায় নাকি? স্যার 5। 5 না, একটু বড়টা কমন নেন। বড়টা কি যাবে? আচ্ছা 5-ই নেন। 5 নিলে কত হয়? 21। 21 আর 22y 21 হয়, আর এটা হয় হচ্ছে 22y। আর 5 দুগুণে 10, আর কত হয়? 281। ইয়েস, 281 স্যার। এটাকে আমরা 2 নং ইকুয়েশন বলি। এখন দেখেন আপনি এইখানে 1 নং ইকুয়েশন কে আপনি একটা কাজ করতে পারেন। 1 নং ইকুয়েশনকে আমরা যদি 22 দ্বারা গুণ করি, তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে, এক্স এর মান চলে আসবে, তাই না? অথবা 21 দ্বারা যদি গুণ করি, যেটাই 21 করি দ্বারা না গুণ কেন। করলে হবে। জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছেন? স্যার আমাদের এক্স এর ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটা বলি, ফ্রম নাও পারফর্মিং ইকুয়েশন কোনটা বড় হবে? এটা হলো 13 আর এটা হলো, তার মানে আমরা 22 কে যদি 13 দিয়ে গুণ করি, তাহলে মনে হয় 2 নংটাই বড় হবে। 22 কে 13 দিয়ে গুণ করে দেখেন তো কত আসে? 85 আসে না? 86 স্যার। 86 আসে। আচ্ছা, 86 যদি আসে তাহলে তো 1 নং এই বড় হয়, তাই না? জি স্যার। হুম, তো এখানে আমাদের 22 দিয়ে করলে 22x প্লাস হচ্ছে 22y, আর এখানে হচ্ছে কত 286, তাই না ভাই? জি স্যার। আর জি স্যার। এটা কত ছিল? আহ আমরা কাকে কাটবো? স্যার 21x 21x প্লাস 22y 21x, তাহলে প্লাস 21x 22y প্লাস 22y 281। ইকুয়াল টু 281। এই যে লাইনটা লিখছি না, এই লাইনটা আসলে লিখার দরকার নাই, কারণ এই পুরো জায়গাটুকুর ক্যালকুলেশন আমরা কিন্তু ওইখানে লিখেই রাখছি, জাস্ট রেজাল্টটা লিখলেই হয়, তারপরেও লিখলে সমস্যা নাই। তো এখন ওয়াই ওয়াই যদি কেটে দেন, তাহলে এক্স সমান আমরা কত পাই? 5 পাই। তো আপনি কিন্তু এই লাইনটা না লিখে ডিরেক্ট এক্স সমান 5 লিখে ফেলতে পারতেন, ওই বাকি কাজটুকু সব এক লাইনে চলে গেছে, আর তারপরেও দেখা করলে সমস্যা নাই। এখন এক্স এর মানটা আমরা ফ্রম ইকুয়েশন 1, 1 নং ইকুয়েশনে আমরা এক্স এর মান বসাই দিই। 1 নং ইকুয়েশনটা কি ছিল? এক্স প্লাস ওয়াই সমান 13 ছিল, অতএব এখান থেকে ওয়াই এর মান বের করব, তাহলে 15 আর এক্স এর মান 5, বিয়োগ করে 8 দিলে হবে। ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম কত? 8। 8। তাহলে এখন আমরা লিখবো, অতএব রিকোয়ার্ড কস্ট প্রাইস অফ আ শার্ট সমান টাকা 100, আর এক্স এর মান কত? এক্স এর মান কত? 5, তার মানে 500 and cost price of a pant সমান টাকা 100 into 8 সমান 800। আনসার টাকা 500, টাকা 800। ঠিক আছে? জি স্যার। ওকে,
পারফর্মিং এর যে লাইনটা লেখা আছে রিটেনে কি ঠিক এভাবেই লিখবো, পারফর্মিং 1 ইন্টু 22 হ্যাঁ মাইনাস হ্যাঁ হ্যাঁ, এইভাবে লিখবেন। এত শুনেন, রিটেনের ব্যাংকের রিটেনে তো এত জায়গা থাকে না, প্লাস এত সময় থাকে না। স্যার এই ওইখান সব থেকে একটু বোঝাই দেবেন ওই যে নাও পারফর্মিং ওইখান থেকে ওই বক্সটা। ওই বক্সটা না দিলেও চলবে, ডিরেক্ট আপনি কি লিখবেন জানেন? ওই লেখাটা লিখার পরে আপনি লিখবেন হচ্ছে 22x মাইনাস 21x সমান 286 মাইনাস 281। বুঝছেন? এই জি লাইনটা স্যার, লিখতে হবে। এটা হলো সরাসরি। স্ট্যান্ডার্ড লেখা, হ্যাঁ সরাসরি। ওটা হলো স্ট্যান্ডার্ড লেখা, কিন্তু তারপরে ওইটা আমি দেখাইছি আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক স্যার আছে? অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করছি কি এই যে সমীকরণ 1 গুণ 22 এইটা কিভাবে আসলো, মেইনলি আমি ওইটা বুঝতে পারিনি। ও, উভয় এটা আপনার জন্য জানতে হবে, অপনয়ন প্রতিস্থাপন, হ্যাঁ, এইভাবে যে সমীকরণের সমাধান করা হয়, টু ভেরিয়েবল কি বলে যে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে, মানে এক ঘাত বিশিষ্ট যে দুই চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ, এগুলো সমাধান করার কি কি ওয়ে আছে? একটা হলো আপনার একাধিক ওয়ে আছে, একটা হচ্ছে আপনার প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতি, আর পদ্ধতি, একটা হচ্ছে অপনয়ন অপনয়ন পদ্ধতি। পদ্ধতি, আর গুণন পদ্ধতি, ম্যাট্রিক্স পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আছে। এর স্যার মধ্যে উনি আমরা স্যার উনি বলতে চাচ্ছে যে আমরা এই সমীকরণটা কিভাবে নিয়ে আসলাম, উভয় পক্ষকে যে 22 দিয়ে গুণ করছি এটা জানতে চাচ্ছিল মেবি। হ্যাঁ হ্যাঁ, তো 1 নং সমীকরণকে আসলে আমরা 1 নং 22 দিয়ে গুণ সমীকরণকে 22 করেছি দিয়ে গুণ করছি, বুঝতে পারছেন? এখন আর আপনারা 2 যদি নং ওই বিয়োগ 9 দেওয়া 10 এর হয়েছে। লিখা, হ্যাঁ হ্যাঁ, ওই 9 10 এর এত বড় লিখা যদি লিখতে যান, সেই সময় নাই, বিধায় আমরা কাস্টমাইজ ওয়েতে একটা সুন্দর সেন্টেন্স নিয়ে আসছি। তো আপনি এটা লিখতেই পারেন, 1 নং সমীকরণকে 1 নং সমীকরণের উভয় পাশে 2 দ্বারা গুণ করে এবং তা থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে। এগুলো লেখার সময় আছে ভাই? এই পুরো লেখাটাই এই পুরা লেখাটাই আমরা কি করছি, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসছি। নাও পারফর্মিং, এই পারফর্মিং মানে কি? কাজ করা। কি কাজ করছেন? 1 নং সমীকরণকে 22 দ্বারা গুণ করে তার থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দিচ্ছেন, এইটাই কাজ। চাইলে তো আমরা তো স্যার এটা তো স্যার ওয়াই মান বাইর করতে পারতাম, তাই না স্যার? হ্যাঁ, করতে পারতেন, যা ইচ্ছা তা করা যাবে ভাই। পরে আসি, পরে আসবো না রেখে দিব আজকে এখানেই? না স্যার, স্যার শেষ আজকে করি। ওরে বাবা রে, ছাড়তে চায় না। তাহলে স্যার আপনি কোশ্চেনগুলো ডিসক্রাইব করে দিতে পারেন আমাদের। দেখেন এখানে কি বলছে, আপনাদের লাস্টে 2টা কোয়েশ্চেন করতে হবে না, হ্যাঁ, ওই এইগুলা আর আসে না। এটা দেখেন কি বলছে, ইফ সুগার প্রাইস রিডিউস 6.1/4%, চিনির দাম যদি 6.1/4% কমে যায়, দেন তাহলে 1 ক্যান বাই 1 কেজি মোর সুগার, তাহলে একজন ব্যক্তি 1 কেজি বেশি চিনি কিনতে পারে এট টাকা 120 টাকা দিয়ে সে পূর্বের তুলনায় 1 কেজি চিনি বেশি কিনতে পারে। ভাই আপনারা চান আর না চান, এই ম্যাথের পরে আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমার বাসায় ঢুকলে পরে গেট তালা মারা ফেলবে, এখান থেকে যাইতে যাইতে 11টা বেজে যাবে। তো সেই জন্য আমার এই কোয়েশ্চনটাই শেষ কোয়েশ্চন হবে। আর স্যার যদি রিটেনে ম্যাথ কয়টা আছে আমাদের রিটেন পার্টে পার্সেন্টেজের? 12টা কোয়েশ্চেন আছে, মেবি 12টা কোয়েশ্চেন আছে। তাহলে 12টা কোয়েশ্চেনের মধ্যে আমরা অলরেডি 8-এ চলে আসছি। এখন দেখেন তারা কি বলছে ভাই, আপনি যদি 120 টাকা দিয়ে আগে যত কেজি চিনি কিনতে পারতেন, তার থেকে এখন 1 কেজি চিনি বেশি কিনতে পারতেছেন। প্রশ্ন হলো কেন বেশি কিনতে পারতেছেন? কারণ আগের দাম থেকে কমেছে। প্রতি কেজির চিনির দাম 6.1/4% টাকা কমে গেছে। এখন বলতেছে ফাইন্ড দ্য রেট অফ অরিজিনাল অ্যান্ড রিডিউস। তাহলে অরিজিনাল 1 কেজি চিনির দাম এবং রিডিউস কৃত 1 কেজি চিনির দাম কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝেন আমি ইকুয়েশনটা কাকে বেস করে সাজাবো। ধরেন আপনি 120 টাকা নিয়ে বাজারে গেছেন, আপনি জানেন যে প্রতি কেজি চিনির দাম 10 টাকা। তাহলে আপনি বলেন তো কত কেজি চিনি পাবেন? 12 কেজি। 12 কেজি। বাজারে গিয়ে হঠাৎ করে দেখলেন যে চিনির দাম 50% হ্রাস পাইছে, 50% কমে গেছে, তাহলে এখন প্রতি কেজি চিনির দাম কত? 5 টাকা। 5 টাকা। তো আপনি তো কত টাকা নিয়ে গেছেন? 120 টাকা 120 টাকায়, ওইটা তো আর চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে? না নো স্যার। স্যার। তাহলে আপনি চিন্তা করলেন 120 টাকা দিয়েই আমি 120 টাকা পুরোটাই চিনি বাবদ খরচ করে ফেলবো, দাম কমুক আর যাই করুক, তাহলে কি আপনি বেশি পাবেন না কম পাবেন? বেশি পাবো। বেশি কত কেজি পাবো। পাচ্ছেন? তাহলে কত কেজি পাচ্ছেন 5 টাকা কেজি হলে? 24 কেজি। 24 কেজি। তাহলে বলেন পূর্বের ন্যায় কত কেজি বেশি পাইছেন? 12 কেজি। 2 গুণ। 12 কেজি ডাবল। তার মানে পূর্বের ন্যায় আপনি 12 কেজি বেশি পাইছেন কিনা? জি স্যার। তাহলে এইখানে কত কেজি বেশি পাইছেন? 1 কেজি।
তাহলে এই 1 কেজি আর এই 12 কেজির বিষয়টা কি একই জিনিস কিনা? জি স্যার জি স্যার। তাহলে এই 12 কেজির একটা ইকুয়েশন আমি কিভাবে দাঁড় করাতে পারি? এই যে 12 কেজি বেশি পাইলাম, এই ইকুয়েশনটা আমি এইখান থেকে ইনফরমেশন গুলো ব্যবহার করে আমি কিভাবে সাজাইতে পারি? এই যে 12 কেজির আমি বলি স্যার, আমি বলি বলেন বলেন স্যার, বলেন আমি বলেন। বলি হ্যাঁ হ্যাঁ বলেন 24 কেজি মাইনাস 12 কেজি সমান হচ্ছে না, 24 কেজি কিভাবে আসছে সেটা তো বলতে হবে। 24 কেজি তো আপনি রেডিমেড জিনিস বলে ফেললেন। আপনি এটা বললে আমি খুশি হতাম। আপনি যেভাবে বলতেছিলেন, যদি এটা বলতেন যে 120/5 মাইনাস 120/10 সমান 12 কেজি, হ্যাঁ ইকুয়েশনটা জানতে চাইছেন ও আচ্ছা এটাই এটাই। এই দেখেন বুঝছেন কিনা যে এটা সমান 12 ইকুয়েশন বুঝছেন? জি স্যার জি স্যার, বুঝতে পারছি। আরেকবার বলুন। আরেকবার আর যদি আরেকবার বলতেন মানে দেখেন রিডিউস রেট দ্বারা যদি ভাগ করেন তাহলে বেশি কেজি চিনি পাবেন, আর অরিজিনাল রেট দিয়ে যদি ভাগ করছেন তাহলে কম কেজি চিনি পাইছেন। তাহলে বেশি এবং কমের পার্থক্য কত? 12 কেজি। ডিফারেন্স 12। জি এই যে স্যার। এই যে 12 কেজিটা বের করলেন, কিভাবে বের করলেন? এখানে 10 টাকা দিয়ে ভাগ করছেন অরিজিনাল রেট দিয়ে, পাইছেন 12 কেজি চিনি। এখন রিডিউস রেট কত? 5 টাকা। 5 টাকা দিয়ে সেই 120 কে ভাগ করছেন, পাইছেন কত? 24 কেজি। তাহলে পূর্বের তুলনায় কত বেশি পাইছেন? 12 কেজি বেশি পাইছেন। 24 মাইনাস 12। তাহলে এই যে 12 কেজি বেশি পাইছেন সেটার ইকুয়েশনটা কিভাবে সাজানো যায়? ওই 120 কে 5 দ্বারা মানে রিডিউস রেট দ্বারা ভাগ করলে আমি বেশি কেজি চিনি পাইছি, মানে কত? 24 কেজি। ওই 120 কে যদি 10 দিয়ে ভাগ দেয় অরিজিনাল, তাহলে কত? 12 কেজি। তাহলে এই 24 এবং 12 এর পার্থক্য কত? 12। সেই ইকুয়েশনটাই সাজাইছি। জি স্যার। বুঝছেন? জি স্যার কিছুই বুঝেন নাই, বুঝছেন? একটু পরেই বুঝবেন যে আসলে কিছু বুঝেন নাই। চলেন এখানে আমি ধরে নেই লেট অরিজিনাল রেট, অরিজিনাল রেট পার কেজি সুগার। ধরেন আমি x টাকা ধরে নিলাম। অতএব রিডিউস রেট পার কেজি সুগার কত হবে? রিডিউস রেটটা x কম হবে স্যার। মাইনাস 6.1/4% অফ x। এটাই হবে না রিডিউস রেটটা? জি স্যার। জি জি স্যার স্যার। তাহলে রিডিউস রেটের ক্যালকুলেশনটা সবার আগে করে নিই। x মাইনাস 424 আর 1 25, তাহলে সমস্ত বাঙালি আমরা পাবো হচ্ছে উপরে 25, নিচে 4, তারপরে পার্সেন্ট। আচ্ছা পার্সেন্টটাও ভেঙে দিই। পার্সেন্ট মানে কত এটা জানেন? 100 লিখে দেন নিচে এটা দিতে এই হইছে স্যার যে 1/100 হবে। এই পার্সেন্ট মানে হলো 1/100। 1/100 হবে স্যার। এখানে ইন্টু 1/100 লিখে দেই পার্সেন্টের পরিবর্তে, আর ইন্টু এক্স এটা। এখন 25 দিয়ে কাটলে এখানে কত? 4, 4 4 16, তার মানে আমরা 16 লসাগু নিলে 16x মাইনাস এক্স, তাহলে আমরা বলতে পারি যে 15x/16। এটাই আমাদের কি রেট বলেন তো? স্যার রিডিউস রেট রিডিউস রেট স্যার, এটা রিডিউস। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আনসার, আর একটা আনসার হচ্ছে এটা অরিজিনাল রেট। জি ওটা স্যার থেকে এটা মাইনাস হবে স্যার। ওটা থেকে এটা মাইনাস দিব মাইনাস তো আমরা ইকুয়েশন দাঁড় করাবো। আচ্ছা এখন তাহলে আমরা বলি ইকুয়েশনটা দাঁড় করা অ্যাকর্ডিং টু দা প্রবলেম। বলেন ইকুয়েশনটা আমরা প্রথমে কি লিখবো? স্যার x 15x/16 মাইনাস x এটা তো ছোট হবে। কিচ্ছুই x বুঝছেন না। ইকুয়াল আমি টু বলছিলাম না 120 120 divided by 15x/16 minus ইয়েস 120 divided ইয়েস by 120 ডিভাইডেড রিডিউস রেট কত? 15x/16। তাহলে আমি বেশি কেজি চিনি পাইতেছি, মাইনাস এই 120 কে যদি অরিজিনাল রেট x দ্বারা ভাগ দিই আমি কম চিনি পাচ্ছি। এই বেশি এবং কমের পার্থক্য কত কেজি? 1 কেজি। বুঝছেন আমি এই পাশে এই জিনিসগুলো কেন বুঝাইছিলাম? যাতে আপনাকে আমি সহজে এই ইকুয়েশনটা বুঝাইতে পারি। এবং আমি বলছিলাম আপনারা এইটা বুঝছেন ঠিক আছে, কিন্তু আমি যখন দেখাইতে যাব তখন আর ইকুয়েশন বলতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, বলেন, বুঝছেন? অ্যাকর্ডিং টু দ্য প্রবলেমটা একটু বুঝতেছি না স্যার। এই তো স্যার বুঝছেন। এখানে 120 হবে না হ্যাঁ হ্যাঁ 120 হবে। আমি শূন্য দিছি, একটা শূন্য দেই না। আমি বলছিলাম ওইখানের ইকুয়েশন বুঝছিলেন? না স্যার, বুঝি নাই স্যার। আচ্ছা স্যার সহজ ওটা কথা, বুঝছিলাম। সহজ কথা। 120 টাকা আপনি যদি রিডিউস রেটটা বাদ দেন
প্রতি কেজি দেখেন 100 টাকা বাজারে নিয়ে গেছেন, তাহলে প্রতি কেজি চিনির দাম 5 টাকা, তাহলে কত কেজি চিনি কিনতে পারবেন এটা কিভাবে বের করবেন? 120 মাইনাস 5, স্যার সরি 120/5। জি স্যার 20 কেজি স্যার। তাহলে আপনি 120 টাকা নিয়ে বাজারে গেছেন, আপনার চিনির রিডিউস রেট কত? 15x/, প্রতি কেজি চিনির রিডিউস রেট কত? 15x/16। তাহলে 120-কে 15x/16 দিয়ে ভাগ করলে আপনি বেশি কেজি চিনি পাবেন। জি আর স্যার। সেই 120-কে যদি অরিজিনাল রেট মানে x টাকা কেজি অরিজিনাল রেট যেটা, তাহলে 120-কে যদি প্রতি কেজি চিনি দাম অরিজিনাল রেট হলো x টাকা, এটা দিয়ে যদি ভাগ দেন তাহলে কম কেজি চিনি পাবেন। তাহলে এই বেশি কেজি চিনি এবং কম কেজি চিনির পার্থক্য কত? 1 কেজি, মানে 1 কেজি চিনি বেশি পাবেন সেটা। আচ্ছা বুঝেন স্যার। নাই? আরেকবার ভিডিওটা দেখবেন, ওই পাশের ইকুয়েশনটা আরেকবার দেখে নেবেন। তাহলে স্যার এটাকে বুঝতে আমরা পারছি। 120 যদি কমন নেই এবং এটা ভাগ করে যদি উল্টে দেই তাহলে 16 উপরে চলে যাবে, 15x এই পাশে চলে আসবে, মাইনাস 1/x সমান ইকুয়াল 1। এখন উভয় পাশে যদি আমরা 120 দ্বারা ভাগ করে দিই আর ব্র্যাকেটের ভিতরে যদি লসাগু নেই, কত লসাগু যাবে? 15x। তাহলে 15x 15x কাটা গিয়ে এখানে 16, x কাটা গিয়ে 15, তাহলে 16 মাইনাস 15 আর এখানে হলো 1/120। তারপরে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে উপরে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে 15x আর এখানে থাকবে হচ্ছে 1/120। এই 15 দিয়ে 120-কে এভাবে কাটতে পারেন, কিন্তু আমি জানি না সবাই বুঝবেন কিনা, তাই আমি একটু পুরাটাই ভেঙে বলি। আর গুণ করি, 15x সমান কত পাবো? 120। তারপরে আসেন আমরা x ইকুয়াল সমান বলতে পারি 120/15। তাহলে 15 এর 120 কতবার যায়? 8। 8 হবে আনসার। তাহলে আমাদের অরিজিনাল রেট যেটা, অরিজিনাল রেটটা হচ্ছে টাকা 8, এটা একটা আনসার। এন্ড রিডিউস রেট যেটা, রিডিউস রেট সেটা হবে 15x, x এর মান কত? 8 বাই কত? 16। তাহলে 8 দুগুণে 16 আর এখানে 15 মানে 7.5। তাহলে আমাদের আনসারটা দাঁড়াবে হচ্ছে টাকা 8 আর একটা হচ্ছে টাকা 7.5। 7.5। এটা এখন বলেন কার কি সমস্যা? কার কি সমস্যা বলেন, কিছু বলবেন? হ্যালো? ঠিক আছে স্যার। জি আচ্ছা, স্যার বুঝতে পারছি স্যার। তাহলে আপনারা একটা কাজ করবেন, 2 নাম্বার লেকচারের 8 নাম্বার হয়েছে, এটা আপনাদের নোট খাতায় লিখে রাখবেন যে 2 নাম্বার লেকচারে 8 পর্যন্ত হয়েছে। পরবর্তীতে যখন আমার সাথে ক্লাস হবে তখন আমাকে স্মরণ করে দিবেন, স্যার 2 নাম্বারে 8 পর্যন্ত হয়েছে, 9 নাম্বার থেকে শুরু করেন। যে লেকচারই দেখ আমি ওই 9 নাম্বার থেকে শুরু করে এটা শেষ করে ওই লেকচারে যাব। বুঝতে পারছেন? ওকে স্যার। জি স্যার। ওকে স্যার 11 12 কি কেটে দিব? আপনি বললেন লাস্টে দুটো লাগবে না। ওইটা আমি ওই দিন বলে দিব, যে কোন 2টা বাদ দিবেন আমি ওই দিন বলে দিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। স্যার সেই একটা কোশ্চেন স্যার, স্যার একটা থ্যাংক কোশ্চেন ইউ স্যার। স্যার, এই যে লাইনের শেষে স্যার সাইড নোট গুলা যেমন আর গুণন করা হলো, এগুলো কি স্যার না দিলে তেমন সমস্যা হবে বা এগুলা নাকি দেওয়ার দিতে কোনো, হবে? শোনেন, এগুলা দেওয়া, এটা বিসিএস পরীক্ষা না, এটা ব্যাংকের পরীক্ষা, জায়গা নাই, খাতা জি নাই, স্যার। সময় নাই, জি ওইখানে স্যার। স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন দেখাইতে হবে, কোনো সাইড নোট দেওয়ার প্রয়োজন নেই। এখন দিলে যে অন্যায় হবে তা না, আপনার যদি খুব খাইশ হয়, খুব শখ হয়, জি স্যার। দিবেন, আপনার খাইশ এবং শখ দুইটাই মিটাবেন, ঠিক আছে? সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ দিলেও স্যার। মার্ক বেশি পাবেন না, না দিলেও মার্ক কাটা যাবে না, সিদ্ধান্ত আপনার। থ্যাংক ইউ স্যার। ওকে। ওই যে পাশে দাগ দিয়ে কি হচ্ছে রাফ করে দেখানো যাবে নাকি? হচ্ছে যে দেখিয়েছিলেন যে ফার্স্টের দিকে যে খাতা মাঝখানে দাগ দিয়ে যাতে হ্যাঁ, জায়গা হয়। ও এখন জায়গাটা করছেন কেন? যাতে আপনি ম্যাথ ভুল হলে আবার করতে পারেন, এই জন্য। এখন ওই জায়গাটা যদি আবার রাফ করে নষ্টই করে ফেলেন তাহলে তো আর লাভ হইলো না। এখন রাফ করার জন্য আগে লাস্টে একটা পৃষ্ঠা দিত, এখন তাও দেয় না। তাহলে রাফটা করবেন কিভাবে? ইথারে করবেন, ইথারে বুঝেন তো? ওই চোখে চোখে স্যার মনে মনে করবেন কি। তাও যদি না একটা হয় প্রশ্ন, তাহলে প্রশ্নের চিপা চাপাই যে জায়গা আছে ওইখানে রাফ করবেন। একটা আচ্ছা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার একটা অঙ্ক করার জন্য স্যার কয় মিনিট সময় দিবে স্যার? কয় মিনিট সময় দিবে না, সময় আপনার বের করতে হবে। 2 ঘন্টার পরীক্ষা, জি স্যার 2 ঘন্টা পরীক্ষার মধ্যে আপনি কয় মিনিটে 5টা বা 6টা ম্যাথ শেষ করবেন সেটা আপনার সিদ্ধান্ত। নিজের প্রশ্ন টেকনিকের পড়বেন, উপরে। হ্যাঁ প্রশ্ন পড়বেন, এটা আপনার নিজের ডিস্ট্রিবিউশন করতে হবে। প্রশ্ন পড়বেন পুরোটা, পরে দেখবেন যে ম্যাথ গুলো কেমন দিছে,
এমনও ম্যাথ আছে যেটা কিনা আপনার 30 সেকেন্ডেও করে ফেলতে পারবেন, এমন একটা অবস্থা তৈরি হবে। এমনও ম্যাথ আছে আপনার 5-6 মিনিটও হবে না। তাহলে ডিস্ট্রিবিউশনটা আপনার করতে হবে। 5টা ম্যাথের জন্য 5 × 5 = 25 মিনিট, এর বেশি রাখা যাবে না, সর্বোচ্চ 20 মিনিট। স্যার হুম। আপনি কি স্যার প্র্যাকটিসের জন্য আমাদের আলাদা কোনো বাজারের বই সাজেস্ট করবেন? বাজারে বই আপনি কি, আমি সাজেস্ট করলে করবো আগারওয়াল, বাকিটা আপনার সিদ্ধান্ত। এখন আপনার যদি বেসিক লেভেল দুর্বল থাকে তাহলে আগারওয়াল করলে আপনি ভয় পাবেন, তখন আরো ভালো লাগবে না। তার চেয়ে বরং আমাকে স্যার বলছিল স্যার আর লেখা না পড়ার জন্য স্যার। সেটাই তো বলতেছি, কিন্তু সেজন্য বলতেছি যে আমাদের নোটগুলা রাখেন, ক্লাস নোটগুলা রাখেন, আর লেকচার শিটের টু স্টুডেন্ট ডিসকাশন এবং টিচার ডিসকাশন সবগুলো ম্যাথ আগে শেষ করেন, ভাই লেকচারটা আগে ভালো করে শেষ করেন। শেষ করার পরে যদি আপনার কোনো বই নিতে হয় তাহলে বাজারে যে কোনো একটা বই আপনি নেবেন, আমি কোনো বই রিকমেন্ড করবো না, যে কোনো একটা বই, এই বইটা A to Z শেষ করবেন। তবে হ্যাঁ, আমাকে যদি বলেন তারপরেও একটা কিছু রিকোয়েস্ট করেন, তাহলে আমি শুধু বলবো আপনি বিগত সালের কোয়েশ্চেন গুলো সলভ করবেন। এই পর্যন্ত যত রিটেনের কোয়েশ্চেন আসছে সবগুলো রিটেনের কোয়েশ্চেন আপনি সলভ করে ফেলতে হবে। এখন যে বইতে করবেন সেটা আপনার ইচ্ছা, কোন বই থেকে করবেন। আর যদি বলেন অন্য কোনো একটা বই তাহলে সেটা আগারওয়াল, এছাড়া আর কিছু স্যার বলার নেই। কোয়েশ্চেন ব্যাংক থেকে বলতে আইবি কোয়েশ্চেন ব্যাংকটা যদি আমি ক্লিয়ার করি কতটুকু ইম্পর্টেন্স পাইতে পারি? এক্সাম তো আইবিএ হ্যাঁ কোয়েশ্চেন ব্যাংক কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে বিষয়টা এমন না। আপনি যদি আইবিএ কোয়েশ্চেন ব্যাংকটা A to Z শেষ করেন তাহলে আপনি ভালো একটা প্রো লেভেলের প্রিপারেশন আপনার হয়ে যাবে। আর কি বলবো, বুঝতে পারছেন? জি থ্যাংক ইউ স্যার, স্যার। বুঝতে পারছি। আমাকে ভাই দয়া করে ছাড়েন ভাই, আমি আপনাকে ওকে স্যার, জি আসসালামু ওকে আলাইকুম। স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসতে থাকবো স্যার আপনার ক্লাসের জন্য। ইনশাআল্লাহ বেঁচে থাকতে দেখা হবে। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার।